Canteen 90.4. হাই ফ্রেন্ডস, ক্যান্টিন 90.4 এ যেমনটা কথা ছিল যে 12টার ঘন্টায় খুব বিশেষ একজন মানুষকে নিয়ে আমরা হাজির হব এবং সেই কথা আমি রেখেছি। আমি ইভান তো আছি এবং আমাদের সাথে যিনি আছেন তার মুখ থেকে তার কথা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিবলি ভাই, আপনাকে স্বাগত ঢাকা এফএম 90.4 ইনফ্যাক্ট ক্যান্টিন 90.4 স্টুডিওতে। তোমাকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য, ডিস্টার্ব করার জন্য এই ছুটির দিনে। ডিস্টার্ব নাকি? মানে আজকে ঢাকা শহর এত সুন্দর এক ঢাকা শহর দেখলাম আমি। সব সময় 365 দিন ছুটি থাকলে ভালো না, ব্যাপারটা কিরকম হয়েছে, আমি 2 ঘন্টা হাতে রেখেছিলাম যে আমি উত্তরা থেকে তোমার অফিস পর্যন্ত আসতে আমার অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবে। আমি 1 ঘন্টা আগে এসে খুব বিব্রতকর, রাস্তা এত ফাঁকা যে আমি 1 ঘন্টা আগে পৌঁছে গেছি। কেমন লাগছিল জানি না, আমি খুব বিব্রতকর অবস্থা যে আমি গেস্ট এত খুব তাড়াতাড়ি এসে পড়লে হোস্ট কি মনে করবে। না, এখানে একটা মজার ব্যাপার আছে। আমি শুরুতে একটা ব্যাপার বলতে চাই যেটা হয় আমাদের সবার প্রতি সম্মান রেখেই বলছি। সবসময় আমাদের লাইভ আড্ডাগুলোতে যারা আসেন, সামটাইমস যেটা হয় আমরা কিন্তু খুব চিন্তায় থাকি যে আমরা খুব সময় মতো তাকে পাবো কিনা। আসেন, সবাই আসেন এবং এটা অনেক সময় দেখা যায় জ্যামের ব্যাপারে। তো এই যে মাথায় রেখে বের হওয়াটা, এটা দিয়ে আসলে আমাদের অনেক কিছু আজকে শিখলাম, সত্যি কথা। এটা আমি আবার শিখেছি যেহেতু বাইরে আমি অনেকদিন ছিলাম, তো আমাকে ওই সময়ে এইভাবেই চলতে তাহলে ওটা এখনো রয়ে গেছে, মানে টাইম মেইনটেইন করার বিষয়টা। আসলে ভাই আপনি অফেয়ারের কথা হচ্ছিল, আমরা একটু ভিন্নভাবে আজকে শুরু করব। হ্যাঁ, আমি আসলে একটা খেলার কথা ভাবছিলাম, আজকে আমি তোমার সাথে খেলবো। আচ্ছা, খেলাটা হচ্ছে এরকম যে তোমাদের এই আরজেদের ব্যাপারে অনেক আজে বাজে কথা শোনা যায়। আচ্ছা, আমি খুব রূঢ় ভাষায় মানে একটু যে তোমরা বাংলা ভাষাটাকে নষ্ট করছো। আজকেও আমাকে ফেসবুকে একজন বলেছে যে শিবলি আপনি যেন বিশেষভাবে এটা নিয়ে একটু কথা বলেন। আচ্ছা, যে বাংলা ভাষাটা, কথ্য ভাষাটা নষ্ট হয়ে যাচ্ছে এই আরজেদের জন্য এবং কিছু নাটকের ভাষার জন্য। হ্যাঁ, এক সময় আমরা 90 দশক বা 80 দশকে আমরা ভাষা শিখতাম হচ্ছে বিটিভির বা রেডিওর নাটক শুনে আমরা সেভাবে সেই ভাষায় কথা বলার চেষ্টা করতাম। প্রমিত বাংলা যেটাকে বলে আর কি, কথ্য শুদ্ধ উচ্চারণে যে বাংলাটাকে বলা হয়। তো কিন্তু মিডিয়া তখন আমাদের কাছে মিডিয়া তখন ছিল শুদ্ধ ভাষায় কথা বলার একটা মাধ্যম, শেখার মাধ্যম। কিন্তু সেই মিডিয়া এখন ভাষা বিকৃতির অভিযোগে অভিযুক্ত হয়ে যাচ্ছে। তো আমার কাছে আমি শুনেছি যে আমি যখনই গাড়ি চালাই বা এফএম রেডিও যখন শুনি, আমি মাঝে মাঝে মানে ওই যে বলে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় তোমাদের ভাষা শুনে। কোন ভাষায় এরা কথা বলছে, এলিয়েন একটি ভাষায় মনে হচ্ছে কথা বলছে। আমি আজকে প্ল্যান করেছি তুমি আর আমি মিলে একটা খেলা খেলবো। এই 2 ঘন্টা যতক্ষণ তুমি আমি একসাথে থাকবো, পুরোপুরি বাংলায় কথা বলবো। আমরা প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করবো। বলতে তো পারবো না, কিছু শব্দ তো আসলে আমরা একেবারে এড়াতে পারি না। হ্যাঁ, আমরা প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করবো। আমি আমাকেও বলছি, এমন না যে আমি খুব একদম পণ্ডিত। আমরা দুজন মিলে চেষ্টা করবো আমরা। তো ইংরেজি শব্দকে অ্যাভয়েড না, বাদ দিয়ে কিছু শব্দ আসলে অ্যাভয়েড শব্দটাকে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন না, যাবে না। ওইটা আমি এখন যেহেতু আমি একটু বলতে চাই শিবলি ভাই, যেটা হচ্ছে যে কথাগুলো যেটা শুনলাম এটা খুবই একটা এখন যেমন আমার কথা ছলে চলে আসলো খুব কমন কথা। এখন কমনটাকে নিশ্চয়ই আমি বাংলা করে বলতে পারবো না। আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যারা আর যে হিসেবে আমরা কাজ করছি, তুমি শুধুমাত্র তোমার উচ্চারণটাকে ঠিক রাখো। আমার কথা হচ্ছে যে আমি বাংলায় কথা বলছি, এই উচ্চারণটা না, সেটাই বলে মনে হয় যেন আমি ইংরেজিতে কথা বলছি, বাংলা কষ্ট করে বাংলা বলছি। হ্যাঁ, মানে বিকৃতভাবে যেমন উচ্চারণগুলো, স্ফূর্তভাবে আমার ভিতর দিয়ে যদি ইংরেজি শব্দ আসে, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো না। বলা হয় যে ভাষা যত বেশি বিদেশি শব্দকে ধারণ করে, মানে অ্যাবজর্ব করে, সেই ভাষা তত বেশি সমৃদ্ধ হয়। আসলে যে সমস্ত ইংরেজি শব্দ, এটা তো কোনো হয়, ইংরেজি হচ্ছে আমাদের দ্বিতীয় অফিসিয়াল ভাষা, এটাকে তো আর অ্যাভয়েড করা যাবেই না। এবং পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে সেটা কোনোভাবেই বাদ দিয়ে চলা যাবে না। আমাদের যে একটা বিকৃত উচ্চারণে আমরা বাংলা বলবো না, হ্যাঁ, এটাই হচ্ছে, সেটা অবশ্যই বলবো না। তবে এখানে আমার কিছু কথা অবশ্যই বলার আছে, যেহেতু সব জায়গায় একটা আত্মপক্ষ সমর্থনের ব্যাপার থাকে। আত্মপক্ষ সমর্থন না, এই ব্যাপারটাকে যেমন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে যারা শুনছেন সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে অনেক সময় আরজেদের প্রতি একতরফা একটা অভিযোগ করা হয়। আমি সবাইকে বলবো যে দয়া করে এই যে বর্তমান সময়টাতে আর যারা কথা বলছে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে দয়া করে শুনলে দেখবেন যে আসলে এখন কিন্তু সেই চেষ্টাটা একেবারেই নাই বলবো না, সবার ভিতরেই আছে। আপনি একটু আপনার নিজের যদি জীবন থেকে দেখেন বা আমাদের অফিস আদালত, যারা শিবলি ভাই একটু আগে বলছিলেন, আমরা কিন্তু কিছু শব্দকে একেবারেই বাদ দিয়ে যেতে পারি না, কিছু শব্দকে একেবারেই
আলাদা করতে পারি না। এটা আসলে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে যেভাবে চলতে হয় সেভাবে চলে গেছে, বাংলা হয়ে গেছে, অংশ হয়ে গেছে। তবে এটা সত্যি কথা যে আমাদের যাতে উচ্চারণটা আমরা মোটামুটি ঠিকভাবে করি, মাথায় এটা রাখি, এটা অবশ্যই রাখতে হবে। তবে অভিযোগটা কিন্তু শিবলি ভাই আগের মতো করে, আগে কিছুদিন আগে হলো বা অনেকটা আগে হলো আমরা একেবারে মাথা পেতে নিতাম, এখন সেটা মাথা পেতে আমরা নিচ্ছি না। তোমরা চেষ্টা করছো। হ্যাঁ, এটা আমি বলবো, এটা আমি আমাদের সমস্ত মানে আমরা যারা আরজে বা এখানে আরজে, যেমন এই শব্দটাই তো আরজে, তাই না? হ্যাঁ, তো আমরা যারা এভাবে কথা বলি, কথা বলার কাজটা করি মাইক্রোফোনে, তাদের পক্ষ হয়ে আসলে আমি বলতে চাই যে, এবং আমি আসলে সবাইকে বলবো যে আপনারা আরো বেশি শুনুন, আরো বেশি। আসলে সবচেয়ে মজার ব্যাপার কি বলি ভাই, আপনি নিজেও একজন ক্রিয়েটর, আমি সেই জায়গা থেকে বলতে পারি যারা কি শুনবে বলো তো। আমি একটু আগে যেটা বললাম যে আমরা একসময় রেডিওর নাটক শুনে আর বিটিভির নাটক দেখে আমরা ভাষার চর্চা করতাম। এই মুহূর্তে যদি ভাষার চর্চা করতে যাই, আমি কাকে অনুসরণ করব? না, সেটা হয়ে গেছে একটা বড় সমস্যা। এবং আরেকটা ব্যাপার আমি আমার মনে হয় যে এটা কাউকে এগিয়ে আসা উচিত, এবং এই তুমি করতে পারো। যেহেতু তুমি আমার সামনে আছো, আমি বলতে পারি। আর আজকে যেহেতু তুমি এই খেলাটাই খেলবো, তো তোমার কাছ থেকেই শুরু হতে পারে, শুরু হতে পারে। আমি আপনাকে সেরকমই কথা দিচ্ছি। এবং আরেকটা ব্যাপার আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, এখানে হয়তো আমি এসে কথা বলছি, কথা বলার পরে কিন্তু আমি নিজেও একজন শ্রোতা বা একজন দর্শক। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যারা শ্রোতা বা দর্শক আছি, আপনি যে বললেন আসলে আমরাই না চেঞ্জটা করতে পারি। যেমন আমি গানের কথা বলি, যদি আমরা ইচ্ছা করি যে আমরা আসলেই বাংলা গান শুনবো, আমরা SMS করে আমরা অবশ্যই রিকোয়েস্ট করব না, অবশ্যই করব, অন্য গানও শুনবো, কিন্তু রিকোয়েস্টের মাত্রাটা আমাদের বাংলা গান যেভাবে যে পাল্লায় থাকে অনুপাতিক হারে, সেভাবে যেন আমাদের সানি সানি বা ব্লু আইজ এই গানগুলো রিকোয়েস্টের থেকে যেন সেই গানটা আমরা একটু বেশি করি। আবার আমি যদি অ্যালবামের কথা বলি, যে আমরা এখন অ্যালবাম কিনছি, হ্যাঁ, আমরা কিন্তু অ্যালবাম কিনছি না। হ্যাঁ, লতিফুল ইসলাম শিবলির লেখা গান হোক বা একটা সময় যে ছিল, বা যার লেখা প্রচুর ভালো গানের চেষ্টা হচ্ছে, তখন আসলে শিল্পীরা কি করবে বা সবাই কি করবে? তো যারা আসলে আমাদের কাছে পৌঁছে, গানের কথাই বলি, নাটকের কথাই বলি, বা এই আমরা যারা কথাবার্তা বলি এখানে, এই কথাই বলি, যারা আমাদেরকে শুনছেন, বা আমি নিজেও তাদেরই দলে একজন, তো আমরা চাইলে আসলে পুরো ব্যাপারটাকে চেঞ্জ করি। এই ইচ্ছেটা না অনেক বড় আমার কাছে মনে হয়। তো এই ইচ্ছেটা হলে দুদিক থেকে ঘটতে হবে জিনিসটা। হ্যাঁ, শুধুমাত্র আমি সমালোচনা করে গেলাম, শেষ করে দিলাম, এটা ভালো না, এটা হচ্ছে না, এটা বোধহয় আসলে মনে হয় খুব একতরফা হয়ে যায়। আর ওটা কিন্তু সমালোচনা, পাশাপাশি ওটা কিন্তু একটা বড় ধরনের সমর্থন। হ্যাঁ, এগুলো আমরা অনেক কথা বলছি, আমরা একটু গানের দিকে চলে যাই, এবং পুরো খেলাটা না, পুরো চেষ্টাটার ভিতরে আমরা পুরো 2 ঘন্টাই থাকবো, 2টো পর্যন্ত ইনশাআল্লাহ। লতিফুল ইসলাম শিবলি, এই নামটি অনেকের কাছে অনেক বেশি পরিচিত, এবং এটা অনেকটা আমাদের ব্যর্থতা যে আমরা আসলে শুধুমাত্র লতিফুল ইসলাম শিবলি না, এরকম আরো অনেকেই যারা আছেন, যারা নেপথ্যে যারা আছেন, সেই মানুষগুলিকে আমরা খুব একটা চিনি না। সেটা গানের কথা হতে পারে, সিনেমার কথা হতে পারে, নাটকের কথা হতে পারে। হ্যাঁ, আমরা হয়তো এই নাটকটা, এই সিনেমাটা দেখলাম, যার গলা দিয়ে আমরা শুনছি কিংবা যার অভিনয়ের মাধ্যমে আমরা দেখছি, তাদেরকে খুব মনে থাকে আমাদের। এবং এটাই প্রথম বা ওই সৃষ্টির প্রথম জন্মদাতা যিনি, হ্যাঁ, বা জন্মধাত্রী যিনি, তাকে আমরা চিনি না। আমি সরাসরি প্রথমে একটা প্রশ্ন করব যে আপনার সম্পর্কে যারা আড্ডা শুনবেন, তারা আস্তে 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 আজকে অনেক নতুন প্রজন্মের যারা আছেন, তারাও শুনছেন, তাদেরকেও বলছি যে আস্তে আস্তে পুরো 2টো পর্যন্ত থাকলে আসলে আমরা এই মানুষটা সম্পর্কে জানতে পারবো। আমরা শুরুতেই একেবারে ওভাবে বলছি না। আমি সরাসরি যদি প্রথম আপনাকে একটা প্রশ্ন করি যে এ নিয়ে কোনো আফসোস হয় কিনা? না, আমরা তো আসলে আমাদের ডেস্টিনেশনটা বেছেই নিয়েছিলাম যে আমরা পেছনেই থাকবো, মূলত পেছনেই। তো আমার বিষয়টা একটু ভিন্ন ছিল। আমি শুধু হয়তো পেছনেই যে ছিলাম তেমনটি নয়, আমি আসলে সামনেও ছিলাম। হ্যাঁ, সামনে আমরা এখন সবকিছু সামনে আস্তে আস্তে আনবো। হ্যাঁ, তো সেই অর্থে আমি অনেক সৌভাগ্যবান ছিলাম যে আমাকে আমার সময়ের মানুষ চিনতো, শুধু ওই পিছনের গীতিকার হিসেবে না। ওটা কেন চিনতো ওটা আমি একটু পরে বলছি, কিন্তু এটা উচিত না। আমাদের আসলে সমানভাবে সবাইকেই তার প্রাপ্যটা দেওয়া উচিত, এবং তাদেরকে তার ভালো কাজের প্রশংসা করা উচিত, তাকে মূল্যায়িত করা উচিত। পিছনের যারা মানুষ, যে মানুষগুলো কাজ করে, যে গান লিখে বা সুরকারকেও আমরা দেখি না, গীতিকারকে তো দেখি না। তো মজার ব্যাপার হচ্ছে যে এখন সবাই অনেক সচেতন হয়েছে। এখন একটা গান বাজলে সবাই চিন্তা করে যে এই গানের পেছনে মানুষটা কে, কোথা থেকে উৎপত্তি হয়েছে। এটা কিন্তু আগের চেয়ে সত্যি কথা বলতে অনেক বেশি হয়েছে এখন। হ্যাঁ, তো যার ফলে এখন দেখা যায় যে গান লেখাকে কেউ পেশা হিসেবে বেছে নিয়েছে। আমি দেখছি যে এখন অনেকে গানটাকে পেশা হিসেবে নিয়েছে এবং গান লিখেই সে চলছে। এটা সংসার চলছে। এটা একটা দারুণ ব্যাপার ঘটে গেছে। আরেকটা ব্যাপার যে অনেকে গীতিকার হতে যাচ্ছে, মানে গায়ক হওয়াটা যেমন এক সময় অনেকের স্বপ্ন থাকে,
এই নায়ক হওয়ার, অভিনেতা হওয়ার, যাই বলো। এখন আমি এরকম অনেকের সাথে আমার কথা হয়, বলে আসলে ভাই আপনার মতো গীতিকার হতে চাই। আচ্ছা আচ্ছা, আমি বড় হয়ে গীতিকার হতে চাই, গীতিকার হতে চাই। এটা আমার কাছে মনে হয় যে আমাদের একটা অনেক বড় অর্জন, এটা অর্জন। হ্যাঁ, যে মানে আমরা মনে করো যে 90s এর ওই সময় 90 দশকে 80 দশকে আমরা যারা গান লিখেছি, এই গান শুনে শুনে একটা জেনারেশন বড় হয়ে গেছে এবং তাদের ভিতর এরকম একটা ক্রিয়েটিভিটির একটা জায়গা তৈরি হয়েছে যে নিজেদেরকে ভাবতে পছন্দ করে, ভালোবাসছে যে ওরা গান লিখবে, ওদের গান পৌঁছা যাবে মানুষের কাছে। তো এটা একটা প্রফেশন হিসেবে দাঁড়িয়ে গেছে এখন। আপনি যখন লিখেছিলেন মানে কি মাথায় ছিল, লেখার জন্য লেখা নাকি আমি গান লিখবো, বা এখন যারা বলছেন যে গীতিকার হতে চাই এরকম কোন? এবং সেই সময়টা এত বেশি কিন্তু এই ব্যাপারগুলো আমাদের কাছে পরিচিতও ছিল না। আমি তো আসলে মানে গীতিকার ছিলাম না, আমি তো ছিলাম আসলে কবি। আমি মূলত কবি ছিলেন না? হ্যাঁ, আমি কবি। হ্যাঁ, আমি মূলতই কবি এবং আমি সব জায়গায় মানে আমাকে অনেকভাবে অনেকে পরিচয় করিয়ে দেয়। আমার যেহেতু আমি এগুলো নিয়ে কাজ করেছি, নাটক, গান, সিনেমা, মডেলিং, হোয়াটএভার, তো যেহেতু এগুলো নিয়ে আমি কাজ করেছি, তো আমি মূলত হচ্ছে কবি। আমি যদি কবি না হতে পারতাম তাহলে হয়তো আমার সৃজনশীলতার অন্যান্য জায়গাটা বিকশিত হতো না, আমার এটা মনে হয়। আচ্ছা, কারণ কবিতা অনেক বিশাল এবং অনেক মানে কবিতার পরিধিটা অনেক বড়। গানে কবিতা আছে, পেইন্টিংসে কবিতা আছে, সিনেমায় কবিতা আছে। সেটা কবিতা হচ্ছে সেই জীবন বোধটা, যার পাশে তাকালে সবকিছুই কবিতা আছে। এটা কিন্তু সত্যি কথা। তো যার ভিতরে কবি আছে, তুমি নিজেও একজন কবি, আমি জানি। তোমার এবার বই মেলা আমি তোমার বইটা পড়েছি, তুমিও দারুণ লিখো। নতুনদের মধ্যে আমি যে কয়েকজনের বই পড়েছি, তোমার কবিতা আমার ভালো লেগেছে, মানে সেই জীবন বোধটা আছে। আর আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, তুমি আসলে পুরোপুরি আরবান না, আরবান মানে শহুরে না। শহুরে কেন না, এটা হচ্ছে আমিও তাই। আমাকে দেখলে যতটা আরবান মনে হয়, শহুরে মনে হয়। আমার উৎপত্তিটা আসলে এই সবুজের ভিতর থেকে। আমি নাটোরের এক অদ্ভুত সুন্দর নৈসর্গিক পরিবেশের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। তো যার ফলে আমাকে আসলে কবি, আমাকে প্রকৃতি আমাকে কবি করে, আমাকে আসলে পড়ে পড়ে কবিতা হতে হয়নি বা চর্চা করে কবি হতে হয়নি। হ্যাঁ, আমি আপনার সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই, যেটা আমার খুব পছন্দের একজন শিক্ষক, উনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি যেখানে পড়ি আর কি। ওনার নাম হারুনা রশিদ স্যার। প্রচন্ড কবিতা ভালোবাসেন এবং তিনি যখন আমার লেখাগুলো মাঝে মাঝে স্যারকে খুব জ্বালাতাম, যে বা শিবলি ভাইকে যেভাবে জ্বালাই, যে শিবলি ভাই এই ভাই, স্যারকে যখন জ্বালাতাম দেখা গেল যে স্যার তখন একটা কথা আমার খুব ভালো লেগেছিল, যে কবিতা ব্যাপারটা আসলে যারা লিখছেন, আপনি লিখছেন আর অনেকেই লিখছেন, কবিতা আসলে কেউ লেখে না, প্রকৃতি তাকে দিয়ে লিখিয়ে নেয়। কোন ধরনের একটা কিছু দেখা হয়, সেটা থেকে একটা অস্থিরতা তৈরি হয়। সেই অস্থিরতাটা আসলে কোথাও বলার জায়গা থাকে না, কাগজে কলমে সেই অস্থিরতার একটা প্রকৃতি চায় যে নতুন করে এই সৌন্দর্যটা বর্ণিত হোক। প্রকৃতি যখন চায় নতুন করে তার এই একটা সৌন্দর্য বর্ণিত হোক, তখন একটি কবিতা বের হয়ে আসে কারো ভিতর থেকে। প্রকৃতির কোন এক সন্তানের ভিতর থেকে তখন সেটা বের হয়ে আসে শব্দের আকারে, বর্ণের আকারে। আচ্ছা, কবিতা তো প্রত্যেকটা মানুষের ভিতরে বাস করে। আমি বিশ্বাস করি যারা জীবনে এই কবিতার একটি লাইনও পড়েনি, তাদের ভিতরে কবিতা বাস করে। নিশ্চয়ই সে গান পছন্দ করে। হ্যাঁ, আমি পছন্দ করি। ওই কথা দিয়ে আসছিলাম যে মানুষটা হয়তো কখনো কবিতা পড়েইনি, সে মানুষটা যেমন আপনি বললেন গান পছন্দ করে, সেই গানই তো একটা কবিতা আসলে। এবং সেই গান নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমাদের একটা গান তো আমরা শুনবই, অনেকেই গান শুনছেন। যে গানটা শুনতে চাই সে গানটা হচ্ছে আমি কষ্ট পেতে ভালোবাসি। আমি এই গানটি ছাড়া আমাদের যদি বাংলা ব্যান্ডের গান বলি, বা আমাদের সময় বলতে যখন এই ব্যান্ডের গানগুলো শুরু হলো একেবারে অসম্পূর্ণ একটি গান। এবং কয়েকদিন আগে আমি একটা পত্রিকার ফিচার দেখছিলাম যে কালজয়ী 5টি গানের ভিতরে গানটি লতিফুল ইসলাম শিবলি তার লেখা। লিসনার্স যারা শুনছেন এখন তাদের জন্য বলতে চাই, আমরা সবসময় আয়ুব বচ্চুর ভরাট গলায় যে গানটা এখনো এই সময়, আজকে জন্ম হওয়া ছেলেটাও আগামী 12 বছর 13 বছর পর কোনো কলেজ প্রোগ্রামে গাইতে গেলে গিটার হাতে প্রথমেই যে গানটা করবে, সে গানটা নিশ্চয়ই অনেকগুলো গানের মাঝখানে এই গানটা থাকবে, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। একটা কথা, এই গানগুলো যখন হচ্ছিল আমরাও খুব ছোট, তারপরে যতটুকু পড়ে জেনেছি বা আপনাদের সাথে গল্পে বা কাছাকাছি আসতে পারার ফলে জেনেছি, তখন তো গানের একটা প্যাটার্ন ছিল। সেখানে হুট করে লতিফুল ইসলাম শিবলি কেন ভাবলো যে আমার কষ্ট পেতে ভালো লাগবে এবং তোমার কাছে এজন্য ছুটে যেতে হবে? এখানে প্রাকৃতিক ব্যাপারগুলো অনেকখানি আছে, কিন্তু তারপর এই যে প্রেমের আবেদনটা এভাবে ভাবা কেন, প্রশ্নটা ঠিক আমি কেন তা না,
আমি শুধু জানতে চাই যে ওই সময়ে ভিন্নভাবে এই ভাবনাটা লতিফুল ইসলাম শিবলির ভিতরে কেন আসলো? হ্যাঁ, দারুণ দারুণ প্রশ্ন। আসলে আমরা যে সময়ের ভিতর দিয়ে এসেছি তখন খুবই একটা টালমাটাল একটা সময় ছিল। তখন দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন হচ্ছে, প্রচন্ড রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে আমরা একটা দীর্ঘ সময় একটা রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে আমরা এসেছিলাম, আমাদের জেনারেশনটা। এবং আমি নিজেই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম সেই সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সক্রিয়ভাবে আমার অংশগ্রহণ ছিল। তো যার ফলে ওই সময়ের ভিতর দিয়ে আমরা বেড়ে ওঠার কারণে আমার লেখাগুলোর ভিতরে এগুলো এইসব জিনিসের প্রতিফলন ঘটেছে। যেমন জেল থেকে বলছি, আমরা শুনবো জেমস ভাইয়ের জেল থেকে বলছি, বা বন্দি জেগে আছে, বা বাংকারে ফুলসজ্জা, পেশাদার খুনি, এই জাতীয় গান, এই যে সাবজেক্টিভ এই জাতীয় বিষয়ভিত্তিক এই গানগুলো তখন আমরা লিখেছি। আমরা এই কাজ থেকে আমাদের জীবন, যেহেতু এগুলোর ভিতর দিয়ে আমরা বড় হয়েছি, আমরা কাজ থেকে এই জিনিসগুলো দেখেছি। তো যার ফলে সবকিছুর মধ্যে একটা দ্রোহ ছিল। তো এই দ্রোহটাই আমরা সারা জীবন প্রেমের গান বলতেই মানে পজিটিভ না, আমি তোমার মুখের হাসি পছন্দ করি, তোমার চোখের চোখ, তোমার হাসি, তোমার হেঁটে চলা, তোমার নুপুরের শব্দ, এই যে তোমার সব পজিটিভ জিনিসগুলো। কিন্তু না, আমার কাছে এসে ওই সময় মনে হয়েছে, ওই দ্রোহ থেকে মনে হয়েছে যে না, আমি এমন কিছুর জন্য তোমার কাছে আসি যেটা আর কেউ কখনো তোমার কাছে চাইনি। আমি সরাসরি এই গানটার মানে এই যে গানটা, আমি কষ্ট পেতে ভালোবাসি, এবং আমি যদি শুরু থেকে বলি, কোনো সুখের ছোঁয়া পেতে নয় কোনো নতুন জীবনের খোঁজে। বাও, আমি এই গানটার আসলে গানটার পেছনের গল্পটাই আমরা শুনতে চাই সবার জন্য। এই গানটা শুরু হওয়া, এই গানটা আইয়ুব বাচ্চু গাইলেন, সেই গল্পগুলোই আমি একটু শুনতে চাই। এটা কি গান হিসেবে লিখেছিলেন নাকি কবিতা হিসেবে লিখেছিলেন? না, এটা আসলে আমার গান মাথায় করে এটা লেখা হয়েছে। বাচ্চা ভাই তখন কষ্ট অ্যালবাম করছে, কষ্ট অ্যালবামের কাজ হচ্ছে তখন। তো না, বাচ্চু ভাই তখন তার মানে সলো অ্যালবামের কাজ করছে। বাচ্চু ভাই তখনও তার ইয়াটা ঠিক করেনি, মানে টাইটেলটা কি হবে, যে অ্যালবামের টাইটেলটা কি হবে। তখন আমি এই গানটা অলরেডি লেখা হয়ে গেছে। তো তার আগে আপনার আসলে বাচ্চু ভাইয়ের সাথে মানে সম্পর্কটা কিরকম ছিল? বাচ্চু ভাইয়ের সাথে আমার অসাধারণ সম্পর্ক। আমরা একসাথে একটা সময় এরকম ছিল যে আমি আর বাচ্চু ভাই অলমোস্ট প্রতি সন্ধ্যায় তার মগবাজারের অ্যাপার্টমেন্টের ছাদে আমরা দুজন মিলে আড্ডা মারতাম। অনলি আমরা দুজন মিলে আড্ডা মারতাম। আচ্ছা আচ্ছা, এটা কোন সময়ের কথা? আমাকে যদি পট করে সময়ের কথা বলো, আমি না এই 90-এর পর থেকে 92, 93, 94, 95, 96, 97, মানে কোন সময়টা যে আমি চট করে সালটা আমি তোমাকে বলতে পারবো না। এনিওয়ে, যারা সিরিয়াস, যারা শ্রোতা গানের, ব্যান্ডের গানের, তারা বুঝে যাচ্ছে কোন সময়ের কথা বলছি। সুতরাং এটা খুব কঠিন বিষয় না। তো ওরকম ওই সময়গুলোতে আমি আর বাচ্চু ভাই তখন ওই তার মগবাজারের বাড়ির ছাদে আড্ডা মারতাম। সন্ধ্যা হলেই আমরা দুজন উঠে, ওনার একটা হ্যাজাক একটা চার্জার লাইট ছিল। আচ্ছা আচ্ছা। তো উনি গিটার বাজাতো, আমি কাগজ কলম থাকতো। তো এরকম আমরা অনেক কাজ করেছি। একটা কাজের কথা বলি তোমাকে, খুব মজা হবে। এই গানটি সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আসলে কেউ সুখী নয়। বাচ্চু ভাই গিটার বাজাচ্ছিল, গিটারে হঠাৎ করে সে এই সুরটা তুলেছে, মানে তার অজান্তেই টান ডান ডান টান ডান ডান বাজানোর সঙ্গে সে আমার না সুরটা আমার ভিতরে স্ট্রাইক করেছে। একটু এটা আরেকবার বাজান তো, আবার আমার বাজালো বাচ্চু ভাই। দেন আমি সঙ্গে সঙ্গে লিখে ফেললাম সুখেরই পৃথিবী। মানে ওই জাস্ট দেখো কিভাবে কাজ হতো এক সময়। তারপরে তো উনি তার মতো করে বাজিয়ে গেলেন। আমি ধরো 10-15 মিনিট পর পুরো লিরিকটা তার সামনে দিয়ে দিলাম। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। এইভাবে কাজ হয়েছে এক সময়। তো যার ফলে ম্যাক্সিমাম গান, আমি জেমস ভাইয়ের সঙ্গে সারাদিন আমরা একসাথে থাকতাম। বাচ্চুর সাথে অনেক গল্প শুনবো শিবলি ভাই। আমরা এখন কষ্ট পেতে ভালোবাসি এই গানটা শুনবো, তার আগে আমরা গানের গল্পটা শুনতে চাচ্ছিলাম, যে গানের টাইটেল নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তো তখন উনি এই গানটি আসলে আমি আগে বললাম যে আগেই লেখা ছিল। বাচ্চু ভাই এটা আগে লেখা ছিল, আগে মানে হচ্ছে ওইরকম সময় তখন আমি লিখছি, যে সময় তার অ্যালবামের কাজ চলছে। তো আর আমি না বুঝতাম যে কোন গানটা কাকে দিলে এটা খুব ভালো হবে। যার ফলে জেমস ভাই এর জন্য এক ধরনের গান, বাচ্চু ভাইয়ের জন্য এক ধরনের গান, এই জিনিসটা আমি প্রথমে বুঝে গেছিলাম। কারণ আমি এই দুজনের সাথে অনেক বেশি কাজ করেছি। তো যার ফলে এই দুজনেরই গানের টেস্ট, মানে
তাদের ভিতর থেকে কোন কথা অনেক বড় একটা ব্যাপার ছিল, গায়কের ধরন। হ্যাঁ, আর এটা সম্ভব হয়েছে কারণ আমরা একসাথে অনেক গানের বাইরে বেশিরভাগ সময় মানে এমন হয়েছে যে আমরা 24 ঘন্টা একসাথে আড্ডা মেরেছি। আড্ডা অনেক বড় একটা ব্যাপার, অনেক বড়। প্রত্যেকটা গুণী মানুষের ইতিহাসে দেখা যায় যে আড্ডার একটা বড় অংশ আছে। হয় কি ওই আন্ডারস্ট্যান্ডিংটা তখন হয়ে গেছে। আমি আজ পর্যন্ত আমি এটা বলতে পারি যে আমি লিরিক দিয়েছি জেমস ভাই কোনোদিন বলেনি এটা একটু এটা ঠিক করে দিত, কিংবা বাচ্চু ভাই আমাকে কোনোদিন বলে নাই যে এটা একটু ঠিক করে, বরং বাচ্চু ভাই যেটা করেছে সেটা ওই লিরিকটাকে ঠিক রাখার জন্য তার সুর চেঞ্জ করেছে। মানে সবাই মানে তারা লিরিকটাকে এত ভালো বুঝতো, যার ফলে তাদের হাত দিয়ে এই কালজয়ী সব গানগুলো বেরিয়েছে। বাচ্চু ভাই বা জেমস ভাই বা আমাদের মাকসুদ ভাই, মাইলস, আমি সবাই শ্রদ্ধা রেখে বলছি 90 দশকের সমস্ত ব্যান্ডরা, ওয়ারফেজরাও, এরা সবাই লিরিকটাকে অনেক বেশি প্রাধান্য দিত এবং তারা সোলস এর কথা বলছে। তো এরকম তারা সবাই লিরিকটা বুঝতো, তো যার ফলে ওই লিরিকের ওজনটা বুঝে ওই অনুযায়ী তারা গান তৈরি করতো। এই জন্য মানে সবাই ওই সময় তো ভালো গান হতো, এই সময় ভালো গান হতো। ফাইনালি যখন আপনি কষ্ট পেতে ভালোবাসি গানটাকে শুনলেন, আমাদের এটা তো মানে সবসময় যেমনটা বললাম যে এই গানকে বাদ দিয়ে আসলে আমরা অন্য কিছু চিন্তা করতে পারবো না, অন্য গান চিন্তা করতে পারবো না। আপনার কাছে কি ছিল? আপনার হাতের লেখা ছিল এটা? আপনি যখন এখন মানে আমি তো কোনোদিন আমি তো ইতিহাস লিখিনি, আমার কাজ না ইতিহাস লেখা। আমরা হচ্ছে শুধু মানে আমাদের কিন্তু আদতে আপনি ইতিহাস লিখেছেন। এখন তো বোঝা যাচ্ছে এগুলো ইতিহাস হয়ে গেছে আসলে। তো আমরা আমাদের মতো করে কাজ করে গেছি। এখন পরবর্তী প্রজন্ম ঠিক করবে কি থাকবে কি থাকবে না, আমাদের হাতে তো কিছু নেই। কোন গানটি টিকে থাকবে, কোন গানটি টিকে থাকবে না। রবীন্দ্রনাথ নিজেও তার মানে সৃষ্টিগুলো নিয়ে অনেক চিন্তিত ছিলেন। উনি বলে তোমরা আমার গানগুলো নেবে তো, তার মানে উনি ভেবেছিলেন যে 100 বছর পরে হয়তো তার কিছুই থাকবে না, একটা গানগুলো যেন থাকুক। তো আমাদের কাজ আসলে না ইতিহাস লেখা, ইতিহাস তার আপন গতিতেই লেখা হয়। আজকের ক্যান্টিন 90.4 ইভানের সাথে আছেন নাগরিক কবিয়াল লতিফুল ইসলাম শিবলি, যার একটি গান আমরা এইমাত্র শুনছিলাম, গানটি তারই গাওয়া। তার মানে আমরা বুঝতে পারলাম তিনি শুধু কবি, গীতিকার কিংবা সুরকারী না, তিনি সঙ্গীত শিল্পীও। বলছিলাম যে 2টো পর্যন্ত আমাদের আড্ডায় থাকুন, ধীরে ধীরে এই মানুষটার অনেক স্বরূপ আমরা উন্মোচন করবো। সমূর্তিতে আবির্ভূত। আচ্ছা শিবলি ভাই, আমরা অফ এয়ারে বেশ ভালো একটা আড্ডা দিচ্ছিলাম এবং সেই আড্ডায় আমি অনেকগুলো ইনফরমেশন আমি আপনাকে শুনছিলাম। আমরা একটি গানের কথা শুনছিলাম স্পেশালি, যেটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা শো হয়েছিল এবং সেখানে আপনি যখন নিজেই সে কথাগুলো বলছিলেন আমি আসলে দাঁড়িয়ে থেকে মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং সেই গানটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, মাকে বলিস। হ্যাঁ, মাকে বলিস, মাকে বলিস, বছর গাওয়া। হ্যাঁ, বাচ্চু ভাইয়ের গাওয়া। এই গানটির মধ্যে এমন এক মানে বেদনাবোধ, যাতনাবোধ আছে। আমরা যারা মফস্বল থেকে বা গ্রাম থেকে শহরে এসেছি, এসে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছি নিজেদেরকে আড়াল করার জন্য, নিজেদের কাদামাটির গন্ধটাকে ঢাকার জন্য পারফিউম ব্যবহার করে নিজেদের মানে মানে অরিজিনালিটিটাকে ঢাকার চেষ্টা করছি প্রতি মুহূর্ত। সেই সমস্ত মানুষদের মানে যাতনা এই গানটার মধ্যে আসলে ফুটে উঠেছে। এই গানের কথাটা ছিল এরকম: ইট পাথরের সত্যগুলো গোপন করে কল্পনাতে মন গড়া এক শহর একে, মাছে ভাতে তার ছেলেটা ভালোই আছে, বাড়ি ফিরে বন্ধুরে তুই আমার কথা মাকে বলিস। আসলে মাকে বলিস, মায়ের কাছে মানে মাকে বলিস আসলে এই যে কথাগুলো ভালো আছে আসলে মিথ্যে করে বলিস। গানের পরও আমার লিরিকগুলো এখন ওইভাবে জানি, গানের কথাটা এরকম ছিল যে মিথ্যে করে বলিস আমাকে নিয়ে কোনো ধরনের টেনশন না। আমি যে শহরে আসলে ভালো নেই, সুপের সাথে সসটা এখন তার ছেলেটা মিশাতে জানে, কান্নাগুলো হাসির বুকে তার ছেলেটা লুকোতে জানে, এই পাপগুলো সব নিপুণ হাতে আড়াল করে বাড়ি ফিরে বন্ধুরেতেই আমার কথা মাকে বলিস। মা থেকে দূরে ছিলেন? হ্যাঁ, আমি অনেক সময় আপনার ছেলেবেলা এবং আপনার ওই লাইফটা নিয়ে আমি যে সময়ের এই কথাটা বলছি, আমি তখন হুলিয়ানি এই শহরে তখন পালিয়ে এসেছি সেই 90-এর গণ অভ্যুত্থানের এই কারণ, যেহেতু আমি বলেছি তোমাকে যে আমি ওতপ্রোতভাবে তখন জড়িত ছিলাম। একটা দীর্ঘ সময় আমি এই শহরে পালিয়েছিলাম আসলে, একটা দীর্ঘ সময়। তখন মানে যে মার কাছ থেকে দূরে থাকা, নিজের সেই চেনা জায়গা, সেই বুড়ো বট গাছ, সেই নাটোরের নারদ নদী, আমার বন্ধুরা, মন্টুর স্টল, নাটোর স্টেশন, এই সব কিছু ফেলে আমার এই দূরে থাকার এই সময়টার মধ্যে আমি যে যাতনা ফিল করেছিলাম, আমার মনে হয় এই যাতনাটা সমস্ত যারা মফস্বল থেকে আসে, গ্রাম থেকে আসে, তারা সবার। তো তখন এই গানটা যখন লিখলাম, বাচ্চু ভাই পরবর্তীতে আর কি বাচ্চু ভাই এটা গাইলেন। আমি ওইরকম একটা সময় ঢাকা ইউনিভার্সিটির এক কনসার্টে গিয়েছিলাম, বাচ্চু ভাইদের একটা কনসার্ট ছিল, আমি গিয়েছিলাম।
তো তখন আমাকে আবার তখন অলরেডি সবাই তখন মানে গীতিকার হিসেবেই না, আমি যেহেতু তখন সেঞ্চুরি ফেব্রিক্স এর মডেল ছিলাম, এইসব ব্যাপারে আপনি এখনই ফাঁস করে দিলে হবে না, আপনার সামনে বসে। তো যার ফলে ওই মানে কোন একটা ইয়াতে পাবলিক প্লেসে গেলে এই মনোযোগটা ওই কারণেই পেতাম আসলে, যে ওই সময়। তো তখন অলরেডি সবাই জেনে গেছে যে ও মডেলিং করে, ও গান লিখে। না আপনি তো এই যে আগে ফাঁস করে দিলেন, ঠিক হয়নি এটা। আমরা আমাকে না তখন ওই ছেলেরা, ওই ইউনিভার্সিটির ওই হলে থাকা ছেলেরা সবাই আমাকে ঘিরে, এই মানুষ কেমন গান লেখে, তো মডেল মানুষ। তো আমাকে এইভাবে সবাই ঘিরে ধরেছিল যে আপনি আমাদের এই মনের কথাটা কেমনে লিখলেন, আপনাকে তো দেখে মনে হয় না আপনি গ্রামের মানুষ বা আপনি এরকম। এবং আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে, কানতে কানতে আমার বুকের মধ্যে ছিল এই কথাটা। আমি কতদিন মাকে দেখি না, আমি কতদিন মাকে মিথ্যে করে চিঠি লিখি, মা আমি ভালো আছি, আমি ভালো নাই। এই মুহূর্তে কিন্তু অনেকে চোখে পানি নিয়ে ছলো পানি নিয়ে আপনাকে শুনছে, এরকম আমার কাছে অনেক কথাবার্তা আছে। তবে আমি একটা কাজ করতে চাই, আমাদের কথা তো সবার কথা শুনছি, আমরা একটু বন্ধুদের কথা শুনি যারা আমাদের ফেসবুকের ফ্যান পেজ আছেন। অনেকক্ষণ ধরে আসলে কমেন্ট পড়া হচ্ছে না, কিছু মজার কমেন্টও আছে আমাদের। আর আরেকটি মজার কথা, লিসনার্স আপনারা যারা শুনছেন, লতিফুল ইসলাম শিবলি তিনি নিজেই একটু আগে বললেন যে তিনি মডেল ছিলেন। তিনি মডেল ছিলেন না, আমার কাছে মনে হয় এখন তিনি মডেল থাকতে পারেন, এবং মডেল চাইলে তিনি করতে পারেন, মডেলিং করতে পারেন। শুধু তাই না, তার যে ভলিউম বা ফিগার বা এটার শরীরচর্চা নিয়েও আমরা কথা বলবো। নতুন পুরো 1 ঘন্টা আছে, টিপস দিয়ে দেওয়া হবে না? টিপস, হ্যাঁ, একটা মারাত্মক একটা টিপস দেওয়া। মানে একটা মানুষ আসলে তারুণ্য কিভাবে ধরে রাখতে পারে একটা মানুষ। এবং আমাদের স্টেশনের একজন কলিগ, আমাদের খুব কাছের বন্ধু, তিনি কিন্তু তাকে বাংলাদেশের আন্ডারটেকার বলেছিলেন এবং খুব মজা পেয়েছিলাম। সেই মানুষটাকে দেখতে আপনারা ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhaka.fm 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আরেকটা বলি যে এটা যদি বুঝতে খুব একটা সমস্যা হয়ে যায়, ফেসবুকে আপনি যখন নিজের অ্যাকাউন্টে আছেন তখন সার্চ বক্সে গিয়ে ঢাকা FM 90.4 একসাথে লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে কিন্তু লতিফুল ইসলাম শিবলির একটি ছবি দেওয়া আছে, যদিও পাশে আমি আছি। ওকে, সেই ছবিতে এসে আপনি আপনার যে কোনো কথাবার্তা শেয়ার করতে পারেন। আমি কিছু SMS পড়তে চাই। জাকির জিহান তিনি বলেছেন, শিবলি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, গুড মর্নিং জানিয়েছেন, অবশ্যই এটা অনেক আগেই জানিয়েছেন আমাদেরকে। নুরুল্লাহ আমাদের সাথে দারুণ কিছু মানে আপনার ভালোবাসার কথাবার্তা বলেছেন, শিবলি ভাইকে অনেক কতটা ভালোবাসে আর কি সবাই। সুমন তিনি হাজির হয়ে গেছেন, সুমনও জানতে চেয়েছেন যে কেমন আছেন আপনি। আমরা শুনলাম যে তিনি ভালো আছেন। এদিকে কষ্টকুমারী তিনি নারায়ণগঞ্জ থেকে শুনছেন, মন খারাপ আজ। মন খারাপ শিবলি ভাই, কিছু বলা যায় তাকে? এরকম শিবলি ভাই আপনাকে যেহেতু পেয়েছি, একটা ব্যাপার আমি আসলে আজকে আমি হাতছাড়া করতে রাজি না। প্রচুর SMS আসে, যারা আমাদের খুব টিনেজ ফ্রেন্ড আছেন বা এরকম যারা আছেন, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মন খারাপ, তাদের ভালোবাসার মানুষটা কথা শুনছে না, তাদেরকে একটু ভালোবাসাটা কথাটা বলে দাও, এইরকম একটা ব্যাপার থাকে। যদি আপনাকে বলা হয়, আপনি এটাকে, আমি ব্যাখ্যা করতে বলছি না, কিছুই বলছি না, আপনার জায়গা থেকে আপনি এটাকে কিভাবে বলবেন? আমার না ভালো লাগে না যে আমাদের সব ফ্রেন্ডদের, এত ছোট ছোট বাচ্চারা সবাই বা এরকম যারা, ওদের কেন মন খারাপ থাকবে? এই সময়টা তো আসলে লাইট থাকার কথা, এই সময়টা তো আসলে অনেক বেশি জীবনটাকে সুন্দর করে উপভোগ করার কথা, তাই না? কিন্তু মানুষের মন খারাপ হয় তখনই, মানে না পাওয়া মানুষ যখন না পাওয়া থেকেই তো মন খারাপ হয়। মানে মন খারাপ মানে হচ্ছে সে আসলে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, তো এই জন্য মন খারাপ হয়। কিন্তু ও যদি একটু ভাবে সে না চাইতে অনেক কিছু পেয়েছে, পাওয়াগুলোর কথা যদি চিন্তা করে, যে তার খুশির পরিমাণ, পাওয়ার পরিমাণ এত বেশি যে তার এই ছোট ছোট না পাওয়াটাকে সে, এটা এক ধরনের অকৃতজ্ঞতা। এই যে আমরা জন্য কথায় কথায় বলি না যে আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থায় আছি, যেমন আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার যে বিষয়টা, এটা একটু যদি কেউ মাথায় রাখে যে আমি কেন মন খারাপ করছি, আমি কি না পাওয়া থেকে মন খারাপ করছি, আমি কত কি পেয়েছি, কই আমি সেই জন্য তো, আমি যদি ওই পাওয়ার কথাগুলো যদি আমি ভাবি, আমার একটা গান আছে না, ওই যে কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্তর। মানে এটা এই গানের এই জন্য কথাটা বলা যে তুমি যদি তোমার বড় বড় হারাবার কথা যদি মনে করো, তাহলে তোমার ছোট ছোট হারাবার কথাগুলো আর বড় হয়ে উঠবে না। হ্যাঁ, আমরা অনেক বড় বড় যাতনার কথাগুলো যদি মনে করি, তাহলে অনেক ছোট ছোট যাতনার কথাগুলো আর মনে আসবে না। ঠিক তেমনি আমরা যদি অনেক বড় বড় প্রাপ্তিগুলোর কথা মনে করি, তাহলে ছোট ছোট না পাওয়াগুলো আর মনে আসবে না। আমরা পলাশির প্রান্তর সেই গানটাও শুনবো, মাইলসের গান, সেটা আমরা নতুন ঘন্টায় যখন আসছি। মন খারাপ বিষয়টা আসলে এরকম, যে কোন মানুষকে তো আল্লাহ তাআলা আসলে অনেক অনেক পাওয়ারফুল ব্রেন দিয়েছে। মানুষ সবকিছু ইন্টেলেকচুয়ালি, মানে
মানে বুদ্ধিমত্তা দিয়ে সবকিছুকে বিশ্লেষণ করতে হবে মানুষকে, তাহলেই ওই মন খারাপ মন ভালো এগুলার রিজন গুলো যদি সে বুঝতে পারে তাহলে হবে না। জানি এই কথাটা হয়তো টিনেজদের জন্য একটু কঠিন, কিন্তু ভাবতে হবে আসলে এইভাবেই, এছাড়া সুখী হওয়ার কোনো উপায় নেই। সেটাই। আর যেটা বলতে চাই যে হারুন নামে আমাদেরকে একজন বন্ধু পাঠিয়েছেন জামালপুর থেকে, তিনি বলেছেন আপনার কথাই বলেছেন, কেমন আছেন আপনি? নিশ্চয়ই আমরা জানলাম যে ভালো আছেন। তিনি বলেছেন তিনি বেশ কিছু গানের কথা তিনি লিখেছেন, এগুলোকে গানের রূপ দিতে চাই, কোথায় কার কাছে যাব, এরকম একটা আমার মনে হয় হারুনের এসএমএস এর মাধ্যমে অনেকে গান লিখতে চায়। হ্যাঁ, তো আমি যখন মানে গান লিখছিলাম তখন আমি যেটা করেছিলাম যে গান কার দরকার, যে গান গায় তারই তো গান দরকার। তো এরকম এখন অনেক গায়ক আছে, অনেক কম্পোজার আছে, তো তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাদের কাছে যে গান দেখাতে হবে। একজনের দরজা বন্ধ হলে আরো 99টি দরজা খোলা থাকবে। হয়তো একটি গান তার মানে ব্যাটে বলে মিলে গেলে বা আমি বলি যে সত্যিকারে সেটা গ্রহণযোগ্যতা থাকলে হয়। এই গানটা আমার ভালো লাগলো না, এটা তোমার ভালো লাগতে পারে। হ্যাঁ শিবলি ভাই, আমি একটু শেয়ার করতে চাই আপনার সাথে, যেটা আমরা আড্ডাই দিচ্ছি, যে আমি যখন প্রথমে শুরু করি, বা আমি গান লেখার কথা বলছি না, যে কোনো কাজের কথাই বলছি, যেহেতু মিডিয়াতে কাজ করতে আসলাম, সবসময় শুনতাম যে আমিও তো একদমই মফস্বল থেকে চলে আসা, তো সবসময় শুনতাম যে আসলে একটা টেন্ডেন্সি সবার ভিতরে থাকে যে সুপারিশ বা মামা খালুর একটা ব্যাপার থাকে। আমার কাছে মনে হয় এই জিনিসটা যে কখন কি হয়ে যায়, আমি মামা খালুটা একসময় হয়ে যায়, কেউ একজন হয়ে যায়, যদি আপনি কাজটা নীরবে দুটোই আছে কাজটা করে যাওয়া। আমি বিশ্বাস করি যে ট্যালেন্ট, মানুষের স্কিল ট্যালেন্ট বা প্রতিভা হচ্ছে আগুনের মতো, এটাকে কোনোভাবেই চাপা রাখা যাবে না। এটা মানে প্রকৃতি তার জন্যই, প্রকৃতি তার সাথেই এটাকে প্রস্ফুটিত করবে। রাইট। সুতরাং কারো ভিতরে যদি মানে এই ইয়াটা থাকে, প্রতিভা থাকে, সে যেন মানে দমে না যায়। সে যদি দমে গেলে কিন্তু সে হারিয়ে যাবে। হ্যাঁ, সেই উদ্যম তাকে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে যে কিভাবে ঠিক জায়গা মতো তাকে পৌঁছানোর জন্য চেষ্টা করতে হবে। কখন কার ভালো লেগে যাবে, কোন শব্দ কোন কথা, তাই না? আমরা আসলে নতুন ঘন্টায় পৌঁছে যেতে চাই। আমি কি জানতাম যে আজকে আমার ওই গানগুলো নিয়ে, যে তোমরা যে গানগুলো নিয়ে আলোচনা করছো, এগুলো আমি কোনোদিন ভাবিনি যে এগুলো নিয়ে 10-20 বছর পর এগুলো নিয়ে আলোচনা হবে। সাহিত্যের খেলা, প্রমোদটা লেখা পড়েছিলাম যে খেলতে হবে। হ্যাঁ, খেলতে হবে। খেললেই এক সময় এটা যদি থাকে, প্রকৃতি চায়, তাহলে হয়েই যাবে, টিকে থাকবে। আমার মনে হয় অস্থিরতার জায়গাটা আমাদের বন্ধ করে দেওয়া ভালো। কথা বলছিলাম মায়ের গান নিয়ে। হ্যাঁ, আমি কয়েকটা নাম নিতে চাই এই মুহূর্তে। তামজিদ ভাই, তোফাজ্জেল একজন আছেন, তিনিও শুনছেন, এবং এই গানটা খুব স্পেশালি যে মানুষগুলো, যেমন শোয়েব ভাইয়ের কথা আমি বলতে পারি, এবং আমাদের আরো একজন খুব কাছের বড় ভাই বাঁধন ভাই, সবাই মিলে, আরো বেশ কিছু নাম আছে যাদের নাম বললাম না, প্লিজ মাইন্ড করবেন না। শুধু তারাই না, আরো অনেকে আছেন। আমি এখন এই গানটি নিয়ে একটু বলতে চাই। এই গানটা আমি নিজে স্বীকার করে নিচ্ছি আজকে মাইক্রোফোনের সামনে যে আমি এর আগে কখনো শুনিনি। আমি জানি না কেন শুনিনি, কিন্তু এই গানটা যখন প্রথম আমি কালকে যে কোনো একজনের কাছ থেকে শুনলাম পরশুদিন, এবং যখন আমি কালকে শিবলি ভাইকে ফেসবুকে নক করছিলাম, এবং গানটা যখন আমি পেলাম, আমার মনে হয় আমি রাতের অর্ধেকটার বেশি সময় পার করেছি এই গানটাকে, কারণ এই গান তো ভাই আমারই কথা। গানের গানের যে টাইটেলটা, ছুটি পেলে মাগো তোমায় দেখতে যাব। আমি কালকে আসলে বলতে চেয়েছিলাম যে মানে আমাকে একটু ছুটি কেউ ম্যানেজ করে দেন, আমি একটু মায়ের কাছে যাব। তো এই মাকে নিয়ে এই কথাবার্তা ছিল। তোমার মা এখন আছে কোথায় বলো তো? আমার মা বাড়িতে আছেন। কোথায়? সেখানে কি এফএম রেডিও পৌঁছায়? সেখানে এফএম রেডিও পৌঁছায়। সেখানে এফএম রেডিও কবে যে আমাদের মাদের কাছে এফএম রেডিও পৌঁছাবে। তাহলে আজকে আমরা সরাসরি মাকে শুনিয়ে দিতে পারতাম। এবং আরেকটি বিষয় শিবলি ভাই বলতে চাই, আমার মাও নাটোরে, আমার মাও এফএম রেডিওর বাইরে আছে, কিন্তু আমরা তো মায়ের সাথে অনেক বেশি কানেক্টেড। প্রতিদিন কথা হলি মায়ের একটাই কথা, মানে কবে আসবি, এখন ওই কথাটা আসলে বলে না, কারণ ছেলে তো বারবারই বলছে। কেন জানি আমরা বড় হয়ে মাঝে মাঝে বলি মা তুমি কেন বোঝো না, এরকম একটা বিরক্তি নিয়েও বলি, তো মন থেকে আসে না। যাই হোক, বলি হয়তো মায়ের কাছেও নিজেকে অতটা বড় মনে হয় না, বলবো না, মানে ওটা হচ্ছে যে মায়ের আবেগটা দেখতে ভালো লাগে না, মা কেন মন খারাপ করে কথা বলবে, তখন হয়তো যে না তুমি এটা বোঝো না, কেন এটা করো, কেন এটা বলো। বাট আমরা আসলে মাকে তো অনেক বেশি ভালোবাসি, এবং ওই ফোনটা ছাড়ার পরের 5 মিনিট 10 মিনিটের যে অস্থিরতা, যে মাগো আমি তো তোমার কাছে আসতে চাই, শেষের নীরবতা না। হ্যাঁ, আমরা একটু ছুটি পেলে মাগো তোমায় দেখতে যাবো, যেটা আপনার গাওয়া গান, এটা নিয়ে আমরা শুনতে চাই, পিছনের গল্পটা তো শুনতে চাই, যেহেতু আমরা আজকে আমি তোমাকে বললাম যে আমি অনেকদিন তখন ঢাকায় থাকতাম, আমার নাটোরে যাওয়া হতো না। তো ছুটি আসলে তো এটা একটা আর কি, যে মানে সিম্বলিক। আমরা সবাই জীবনে সবাই এত ব্যস্ত থাকে এই শহরে, যে হয়তো ওই গ্রামে, ওই নিভৃত গ্রামে আমাদের মা মানে সেই সড়কের দিকে তাকিয়ে আছে, কবে ছেলেটা আসবে। আমি তখন একদম সত্যি এরকম যাতনা ফিল করতাম, কবে মাকে দেখতে নাটোরে যাব। তো এই গানের মধ্যে একদম মানে আমার মায়ের কথাগুলোই, যে
ইট পাথরের কি যেন আমরা গানটা শুনবো, এখনই শুনবো। আমি লিরিকটা ভুলে গেছি, মানে আবেগে আমি তোমার আবেগ আমার মধ্যে না, এটা ঢুকে পড়েছে। আমরা এই আবেগ লুকোতে চাই না, এটা আমরা কোনো জায়গাতে আসলে মাকে নিয়ে আবেগটা লুকোতে চাই না। হ্যাঁ, মাকে নিয়ে আমি শিবলি ভাইয়ের চোখে পানি দেখছি। শিবলি ভাই, যেটা হচ্ছে যে যতই প্রফেশনাল যা কিছুই হই না কেন, এখানে আসলে মায়ের জন্য আর কোনো কথা বলার থাকতে পারে না। কথা বরঞ্চ না বলে আমরা গানটা শুনি, এবং আপনাকে সশ্রদ্ধ সালাম এরকম একটি গান আমাদেরকে দেওয়ার জন্য। চলো আমরা গানের পরে দরকার হলে এটা নিয়ে কথা বলবো। গানটা শুনে আসি। পৃথিবীর প্রত্যেকটা মায়ের মুখ আমার নিজের মায়ের মুখ মনে হয়। তাই মা, তোমাকে অনেক ভালোবাসি মা। ব্যস্ততাই নগর ছেড়ে অনেক দূরের মফস্বলে টানছে আমার মন। শেষ দেখেছি কবে জানি আদর ভরা ঘুমটা খানি, ইচ্ছে করে যাই ছুটে এখন। ব্যস্ততাই নগর ছেড়ে অনেক দূরের মফস্বলে টানছে আমার মন। শেষ দেখেছি কবে জানি আদর ভরা ঘুমটা খানি, ইচ্ছে করে যাই ছুটে এখন। ইচ্ছে করে যাই ছুটে এখন, ইচ্ছে করে যাই ছুটে এখন। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব, দেখতে যাব, দেখতে যাব মাগো। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব, দেখতে যাব। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব, দেখতে যাব, দেখতে যাব মাগো। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব, দেখতে যাব। পুঁয়ের ডাটা মাগো তোমার পানের বাটা, কাদায় আমায় যখন তখন। চাল ধোয়া তোমার দুহা যায় না মাঝে দিবস রাত, দূরেও আমায় রেখেছে যত। লাউ ঝিঙ্গে পুঁয়ের ডাটা মাগো তোমার পানের বাটা, কাদায় আমায় যখন তখন। চাল ধোয়া তোমার দুহাত চায় না মাঝে দিবস রাত, দূরেও আমায় রেখেছে যতন। মাঘের শীতে হাঁপা নিরোগ বাতের ব্যথা ঝাপসা দু চোখ, কেমন আছো মাগো এখন? পুকুর পারে বেড়ার পাশে দুঃসড়কে বৃষ্টি ভাসে, ভাবছো কোথায় ছোট্ট কুকুর? ইচ্ছে করে যাই ছুটে এখন, ইচ্ছে করে যাই ছুটে এখন। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব, দেখতে যাব, দেখতে যাব মাগো। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব, দেখতে যাব। খাঁচাতে ধুকে ধুকে এই বাঁচাতে ক্লান্ত বড় জীবন যাপন। বুঝতে পারি ডাকছো তুমি শীতল স্নেহের বেলা ভূমি, তুমি ছাড়া কেউ নেই আপন। ব্যস্ততাই নগর ছেড়ে অনেক দূরের মফস্বলে টানছে আমার মন। শেষ দেখেছি কবে জানি আদর ভরা ঘুমটা খানি, ইচ্ছে করে যাই ছুটে এখন, ইচ্ছে করে যাই ছুটে এখন, ইচ্ছে করে যাই ছুটে এখন। ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব, দেখতে যাব, দেখতে যাব মাগো।
ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব দেখতে যাব ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব দেখতে যাব দেখতে যাব মাগো ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব দেখতে যাব ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব মাগো ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব মাগো ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব ছুটি পেলে এবার মাগো তোমায় আমি দেখতে যাব ক্যান্টিন 90.4 ইভান আছি আপনাদের সাথে। বরাবরের মতো আমাদের সাথে এখনো আছেন লতিফুল ইসলাম শিবলি। চলছে আমাদের আড্ডা এবং এই আড্ডায় আসলে আমরা অনেক কথা বলেছি এবং এখনো পুরো 2টো পর্যন্ত যেহেতু আছি, বেশ খানিকটা বড় সময় ধরেই আমরা আছি। এই সময়টাতে আমরা সেই আড্ডাটা দিতে চাই। আর আপনাকে বলতে চাই যে আপনি যদি চান আমাদের সাথে এই আড্ডায় অংশগ্রহণ করতে, খুব সহজেই করতে পারেন। যে কোনো ধরনের কথা, শুধু আমাকে না, শিবলি ভাইকে যদি কোনো প্রশ্ন বান জর্জরিত করতে চান এবং কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, কোনো কিছু থাকে। খেলাটা তুমি ভালোই খেলছো, প্রশ্নবানের জর্জরিত সুন্দর বাংলা বলছো আজকে, দেখা যাচ্ছে ইভান। ধন্যবাদ। আজকে না, আমি চেষ্টা করি সবসময় বলার। যাক, আমি ধন্যবাদ আপনাকে। আর সেই সব প্রশ্ন আপনি পাঠিয়ে দিতে পারেন আমাকে একটা SMS করে 16260 এই নাম্বারটিতে। আমি যদি এটাও বাংলায় বলে দিই 16260। আর ফেসবুকে আসতে পারেন, facebook.com/dhaka.fm90.4 লিখে সার্চ করবেন। আমাদের ফ্যান পেজে শিবলি ভাইয়ের একটি দুর্দান্ত ছবি দেওয়া আছে, যে ছবি দেখে আসলে সবাই অনেক ধরনের কমেন্টও করেছেন, বাংলার নায়ক এরকম। আচ্ছা শিবলি ভাই, এখন মানে মডেলিং এর কথা বলছিলেন, হ্যাঁ আমরা একটুখানি শুনি, কারণ মডেলিং নিয়ে কথাবার্তা কিছু ছিল সেই সময়টা। আপনার মানে অনেকে জানতে চাওয়া মূল ইচ্ছেটা আপনার কি ছিল, ওই কি চাইতেন আপনি? আমি যে কোনো কিছু ওইভাবে চাইতাম ব্যাপারটা ঠিক ওইরকম ছিল না। ওই সময় সেঞ্চুরি ফেব্রিক্স তখন পেপারে অ্যাড দিয়েছিল যে ওরা ওদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর, মডেল কাম ব্র্যান্ড অ্যাম্বাসিডর হওয়ার জন্য মডেল খুঁজছিল। আমি তো সবসময় আসলে স্পোর্টিং ছিলাম, খেলতাম, বডি বিল্ডিং করতাম, সব কিছু ছিল। তো আমি যে সময় কথা বলছি তখন আসলে মানে আমাদের মডেল বলতে যেই ম্যাচও যে মডেল হওয়ার যে ইয়াটা ট্রেন্ডটা তখন ছিল না। তো যার ফলে আমার ছবিটা একটা এজেন্সি পাঠিয়েছিল ওদের ওখানে। সারা দেশ থেকে প্রায় 20,000 ছেলে মেয়ে ছবি পাঠিয়েছিল, তাদের মধ্যে থেকে ওরা একজনকে বাছাই করেছিল। আচ্ছা, সেই একজন আমাদের আমি ছিলাম সেটা। আর আমি ছিলাম মানে আমাদের সময়ের প্রথম পনিটেল মডেল। আচ্ছা, পনিটেল মডেল মানে তখন আমার অনেক অনেক বড় বড় চুল ছিল তখন, আমরা ঝুটি বেঁধে তখন ঘুরতাম। তো বখাটে ছিল সত্যি একদম, মানে আমাদেরকে তখন দেখলেই মনে করতো ছেঁড়া জিন্স। আমরাই প্রথম তখন ছেঁড়া জিন্স পরি আর কি। এত আগে আসলে এভাবে ভেবেছিলেন মানে কেন কি জানি, আমরা সময় থেকে কত দূরে ছিলাম এখন পিছনে তাকালে মনে হয় যে হ্যাঁ বোধহয় একটু আগিয়েই ছিলাম আমরা। তো কবিতা লিখছি, বোহেমিয়ান জীবন, ছেঁড়া জিন্স, না ধোয়া জিন্স। কিন্তু আমার মনে হয় যে এর মাঝখানে কোথাও নিজের আদর্শের জায়গা বলেন বা পড়াশোনার জায়গা বলেন, এগুলো নষ্ট হতে দেননি। তো পড়াশোনায় আমি সবসময় আসলে খুবই উদাসীন ছিলাম। পড়াশোনাটা আমাকে দিয়ে ওই অর্থে হয়নি। ঠিক একটু আগে আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে আমাদের বাবা মারা আসলে চায় মানে আমাদের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমার 6 ভাইয়ের মধ্যে একদম একটা ছকে বাঁধা, মানে এটা হচ্ছে কলোনিয়াল মেন্টালিটি। মানে ব্রিটিশরা আমাদের এই মানে প্রজাদের কাছ থেকে শিক্ষাটা ওখানে এই দেশে এই অঞ্চলে ওরা শিক্ষাটা এনেছিল, ওদের ইংরেজি শিক্ষাটা এনেছিল যাতে ওদের কর্মচারী তৈরি করতে পারে। ওদের কর্মচারী মানে সরকারি অফিসের চাকরি কিংবা আর যা ওদের পারপাস সার্ভ করে এরকম কিছু। তো ওই যে একটা মেন্টালিটি হয়ে গেছে যে মানে তার ভবিষ্যৎ জীবন নিশ্চিত হবে যদি সে ডাক্তার হতে পারে, যদি ইঞ্জিনিয়ার হতে পারে, যদি ব্যারিস্টার হতে পারে। হ্যাঁ, সিকিউর মানে নিরাপত্তা আর কি, জীবনের
অর্থনৈতিক নিরাপত্তা যেটা, হ্যাঁ অর্থনৈতিক নিরাপত্তা এবং আমার মনে হয় সামাজিক কিছু যে সমাজ কিছু ব্যাপার তৈরি করে দিয়েছে বা মানুষই তৈরি করেছে, এটা মানে আমার ছেলে এই, আমার ছেলে ওই, আরে আমার মেয়েটা এই, আমার এর বাইরে যেন আর যাওয়া যাবে না। হ্যাঁ এর বাইরে যেন আর যাওয়া যাবে না। এটা আমাদের মা বাবাদের দোষ দিয়ে লাভ নেই। আমার মা বাবারা এই চিন্তার বাইরে বাড়ানোর বের হয়ে আসার মতো তাদের আসলে সেই ক্ষমতা ছিল না, কারণ স্রোতটা তখন এত প্রবল ছিল। এখন দেখো তুমি খুব একটা বের হয়ে এসেছে, হ্যাঁ অনেকটা। এখন দেখো, এখন না সেটা আমরা আসলে করেছি। এখন আমি আজকে শুরুতেই বললাম যে গান লিখেও কেউ জীবিকা নির্বাহ করছে। আজকে তুমি এই মানে আরজাইং করেও তুমি মানে রেডিও জকি হয়েও তুমি জীবিকা নির্বাহ করছো, এটা একটা তোমার মানে জীবিকা। আজকে কেউ অ্যাঙ্করিং করে বা টিভিতে উপস্থাপনা করেও জীবিকা নির্বাহ করছে, কেউ খবর পড়ে জীবিকা নির্বাহ করছে। এগুলো তো এখন প্রফেশন হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা ভাবতেই পারতাম না। হ্যাঁ, যেটা আমাদের মা ফটোগ্রাফি করছে অনেকে। এখন তোমার মা, একটু আগে তোমার এই পুরনো স্ট্যাটাসটা আমি পড়ছিলাম, তোমার মা এখন খুব খুশি যে তুমি গুছিয়ে কথা বলো। এটা একটা দারুণ ব্যাপার। আমি স্ট্যাটাসটা পড়তে ভাবছিলাম, তুমি তোমার এক স্ট্যাটাস লিখেছো যে আমার মা এখন খুশি যে আমি গুছিয়ে কথা বলতে পারি। এটা একটা দারুণ ব্যাপার। এখন কিছুদিন পর তুমি আবার তোমাকে টিভিতে দেখা যাবে, তখন আরো খুশি হবে আমার ছেলেকে এখন খুব সুন্দর দেখা যায়। তো এই যে আমরা এই একটা ট্রেন্ড গুলো চেঞ্জ হয়ে গেছে না। এখন হয়তো যেমন ইন্ডিয়াতে এখন অনেক বাবা মা চিন্তা করে তার ছেলে বা মেয়ে বড় হয়ে বোম্বের নায়ক বা নায়িকা হবে, কোরিওগ্রাফার হবে, নাচ করবে, সুরকার হবে, অ্যাথলেট হবে, দৌড়াবে, মানে চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। কৌতুক অভিনেতা হবে, এমনটা পর্যন্ত ইন্ডিয়াতে কিন্তু আছে। সুতরাং আসলে একটা ছেলে যদি খারাপ হয়, ক্লাসে যদি সে খারাপ করে বা পড়াশোনায় যদি খারাপ হয়, আসলে তার মানে এই না তার জীবনটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয়, আমি আপনার সাথে অ্যাড করব, মনে হয় যে আসলে ওই যে অনেক দিন আগে সক্রেটিস বলে গিয়েছিলেন, নো দাই সেলফ, নিজেকে জানো। আমার ভেতরটা বা স্টিভ জবসের কথা যদি বলি যে মন যা চায়, মন যা ভালো লাগে ভাই সেটা করো, কারণ ওটা করতে তো আমার আনন্দ লাগবে, তাই না? এবং আমি আপনার সাথে শেয়ার করছিলাম যে আমি সবার সাথে শেয়ারও করতে চাই। আমার কাছে এটা পার্সোনালি খুব ছোটবেলা থেকে মনে হয়েছে যে আমি যেটা একটু আগে বলছিলাম যে উত্তরাধিকার সূত্রে ধরেন অনেক কোটিপতি সন্তান, আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, কাউকে ছোট করে না, যে তিনি হয়তো জন্মেই আসলে বাবার বিশাল প্রতিপত্তি পেয়ে গেছেন, আর আমি হয়তো মফস্বলে বা মধ্যবিত্ত একটা অস্থিরতা নিয়ে জন্মালাম। সেখান থেকে এসে আমি সারাটা জীবন নষ্ট করে দেবো এটা বাড়ি এবং গাড়ির জন্য, ব্যাংক এবং ব্যালেন্সের জন্য। এটা তো আসলে মানে এমনটা হওয়া ঠিক না আসলে। এমনটা হওয়া ঠিক না। এই মানব মানে শুধু বাড়ি আর গাড়ির মতো মানে একদম প্রিমিটিভ একটা জৈবিক চাহিদার জন্য শুধু জীবনটাকে কেটে যাবে, এইটা খুব মানে মানুষ হিসেবে কঠিন কথাবার্তা বলছি। আমরা কবিতার ঢঙে কথা বলবো। কবিতার কথা যেহেতু হলো, আমি জানি যে শেষ বই মেলায়, মানে শেষবার এবার বই মেলায় আপনার একটা বই এসেছে, এবং যে বইটা মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস। এখানেও একটা ভিন্নতা, সাধারণত বইয়ের নাম খুব ছোট হয়। বাংলা এখন পর্যন্ত আমি যতটুকু জানি সেটা হচ্ছে বাংলা মানে কাব্যের সবচেয়ে দীর্ঘ কাব্যগ্রন্থের নাম এটা। তো এটা কেন বলেন? এটা কি মানে ইচ্ছা করি আমি ভিন্ন করব বা এরকম কোন? আমার ভালো লেগেছে এটা। মানে আমি আসলে আমি সবার থেকে ভিন্ন কিছু হতে চাই, ভিন্ন কিছু করতে, এরকম না। আমার মনে হচ্ছে যে আমি সবার মধ্যে দেখি, আমি নাম নিয়ে কয়েকজনের সাথে আলাপ আলোচনা করেছিলাম যে কি করা যায়, আরো কয়েকটা নাম ছিল, তো সবার অভিমত যে ছোট নাম দিলে মনে হয় ভালো হয়। বলে না, একটা কবিতার দুটো লাইনই যদি থাকে, কবিতার অসুবিধা কি? সেখান থেকেই আমাকে অনেকে নিষেধ করেছিল, কিন্তু কবিতার মজার ব্যাপার হচ্ছে কোনো বিষয় আমাকে মানুষ যত বেশি নিষেধ করে আমি সেই বিষয়ে তত বেশি উৎসাহী হই। আচ্ছা, কবিতার দুটো লাইন থেকে যেহেতু বইয়ের নাম হয়ে গেল, আমরা জানি আপনার একটা কবিতা থেকে গানও হয়ে গেছে। আমরা সেই কবিতাটা আপনার মুখ থেকেই শুনবো, তারপর সেই গানটাও শুনবো। এখন বলছি না কোন গানটা, কোন গানটার ব্যাপারে আমরা কথা বলছি, কি বলছি কিছুই বলছি না। আমরা লতিফুল ইসলাম শিবলির একটি কবিতা এখন শুনবো, তার কণ্ঠেই শুনবো, এবং সেই কবিতাটার পরে আমরা গানটাও শুনবো। আমি যে কয়েকটা বিষয় আমার বেলা ঘটেছে, সেটা হচ্ছে যে সরাসরি কবিতাকে গান করা হয়েছে আমার বেশ কিছু, এবং এইটা মনে হয় এই সুযোগটা সবচেয়ে আমি বোধহয় এজ এ গীতিকবি হিসেবে সবচেয়ে বেশি পেয়েছি। মানে সরাসরি, মানে এই অর্থে অবশ্যই ভাগ্যবান। মানে এই অর্থে মানে পরবর্তীতে যেমন জেমস ভাই কবি শামসুর রহমানের কবিতাকে গান করেছে, ওই যে আমি তারায় তারায় উঠিল, কিন্তু তারও অনেক আগে থেকে আমার কবিতাগুলো কিন্তু গান হওয়া শুরু হয়েছে, অনেক আগে থেকে। আচ্ছা, আমি কয়েকটা উদাহরণ দিতে পারি, যেটা বললাম আমি মাকে বলিস, তারপরে কষ্ট কাকে বলে নামে বাচ্চা ভাইয়ের একটা গান আছে, আমার নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলে বুঝতে তুমি কষ্ট। আচ্ছা, এগুলো একটু কথা চলে আসছে, কথাগুলো শুনলে
খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে প্রেম ভালোবাসার জায়গা থেকে এটা লেখা। আপনি মানে আমি চাইবো যে কোনোভাবে লুকিয়ে ছাপিয়ে কিছুই বলবেন না, আমরা সরাসরি শুনতে চাই যে আমার একটা নির্ঘুম রাত তোমার হাতে তুলে দিলেই একটা বোহেমিয়ান বা একটা বাড়ি পালানো ছেলের ভেতর থেকে শুধুমাত্র মানে প্রেমের প্রবল পরিমাণে সেই আবেদনটা না থাকলে এতখানি লেখাটা আসলেই কি সম্ভব হয়? আমি যেমন কবি হয়ে জন্মেছি বলে মনে করি নিজেকে, আমার মনে হয় আমি প্রেমিক হয়েও জন্মেছি। আমি জন্মেছি আসলে প্রেমিক হয়ে। মানে এটা এই জন্য বলা যে প্রেম মানে স্রষ্টা আল্লাহ তাআলার সাথে তার বান্দার সম্পর্ক আসলে প্রেমের সম্পর্ক। উনি এমন একটা কিছু সৃষ্টি করতে চেয়েছেন যার সাথে তার একটা প্রেমের সম্পর্ক হবে। এটা হচ্ছে সুফিবাদের কথা। তো মানুষ আসলে মানে মানুষকে তৈরি করা হয়েছে বিল্ট ইন আসলে লাভার, মানুষ প্রেমিক। ভালো কথা বললাম আমরা, নতুন ভাষার কথা। তো প্রেমিক হয়ে আসলে প্রেমিক বা প্রেমিকা হয়ে পৃথিবীতে এসছে। তো যার ফলে প্রেম তো থাকবে। এখন কারো প্রেম বোধটা হয়তো অনেক আগে থেকে শুরু হয় এবং সেটার প্রকাশ ঘটে কবিতায়, গানে, তার গার্লফ্রেন্ডকে, মাকে, দেশকে, মানে সবই প্রেম। মানবীর দিকে জানো একটু, মানবের দিকে না এখন যে বয়সে আমি এসে পৌঁছেছি, এখন আসলে প্রেমটাকে ঠিক মানবিক প্রেমের দিকে না নিয়ে আমি আসলে প্রেমটাকে স্পিরিচুয়ালিটির দিকে আমি বেশি। কিন্তু আমরা যেহেতু পেয়েছি, আমরা সেই সুযোগটা ছাড়বো না যে শিবলি ভাই যখন এই বয়সে এসেও সেই বয়সটাকে ধরে রেখেছেন তার শারীরিক গঠনে, সেই বয়সের কিছু কথা আমরা এখন শুনতে চাইতেই পারি। সেখানে কি মানবীর কোনো প্রেম ছিল না এবং সেখানে কি মানবীর প্রেমের জায়গা থেকে কোনো লেখা আসেনি? আসলে তাহলে দেখি আমরা চিঠিটা পড়ি, যে চিঠিটা লিখেছিলাম। অবশ্যই প্রেমিকার কাছে যে চিঠিটা লিখেছিলাম, অবশ্যই যে চিঠি থেকে পরবর্তীতে একটি বিখ্যাত গান হয়েছে। অনেক বিখ্যাত গান হয়েছিল, মানে যেটা বললাম যে কবিতা থেকে গান হওয়ার বিষয়টা। আমরা কবিতা শুনি। এই গানের একটা থিম আছে, এই কবিতাটার একটা মানে গল্প আছে। এই গল্পটা কবিতার আবার গল্প আছে, গল্প থেকে কবিতা, কবিতা থেকে আবার গান। মানে তাহলে বললে হবে কি, যারা এটা শুনবে বা যারা গানটা জানে তারা আরো মজা পাবে গানটা বা কবিতাটা। মনে করো 60s এ, 60 দশকে কিংবা 70-এর দশকে কিংবা 90-এর দশকে, আমি স্পেসিফিক কোন দশক এখানে করিনি, এই শহরে এরকম তোমার মতো আমার মতো এরকম এক বোহেমিয়ান যুবক ছিল যার সাথে একটি মেয়ের প্রেম ছিল। কোন এক অভিমানে সেই যুগলের মধ্যে সম্পর্কের একটা শীতল সম্পর্ক তৈরি হয়। তারা পরস্পরের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। দূরে যেতে 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 ছেলেটি একদিন দেশ ছেড়ে চলে যায়। কিন্তু সেই ছেলেটি সবকিছু থেকে ভুলে থাকার জন্য এই যে পালিয়ে বেড়ানো, সে তখন সমস্ত ইউরোপ ঘুরে বেরিয়েছে শুধু স্মৃতি থেকে পালিয়ে বেড়ানোর জন্য, যাতে এই স্মৃতি তাকে তাড়িত না করে। তারপরে সমস্ত ইউরোপটা ঘুরে সে তার জীবনের একটা পর্যায়ে এসে সে সেটেল হয়েছে প্যারিসে। তো অনেক তখন তার বয়সও বেড়ে গেছে, চুল পেকে গেছে। এরকম এক মানে তার জীবনের এরকম একটা মানে সময় হঠাৎ একদিন তার দরজার নিচ দিয়ে একটা চিঠি সে পেল। সেই চিঠির খামের উপর লেখাটা দেখেই সে চিনে ফেলেছে যে চিঠিটা তাকে কে লিখেছে। মানে কে লিখেছে তার আগে হাতের লেখাটা দেখেই সে চিনে ফেলেছে চিঠিটা আসলে কার। সেই যুবকটি সেই চিঠিটি পড়ার পরে যে উত্তরটি লিখেছে, এই কবিতাটা হচ্ছে সেই উত্তর। আমাদের কবিতাটা শোনার জন্য আর তর্স হয়েছে না, কবিতাটা শুনতে চাই। কবিতা প্যারিসের চিঠি। এটি ইতিমধ্যে অনেক জনপ্রিয়, অনেকে আবৃত্তি করে ফেলেছে এটা অনেক অ্যালবামে। অনেকে আমার মুখে শুনতে চায়। অনেক দীর্ঘ কবিতা, কিন্তু তুমি এত সময় দিতে পারবে কিনা? আমরা শুনবো। আচ্ছা, অ্যাটলিস্ট 2 মিনিট লাগবে এটি শেষ হতে। 2 মিনিট তো দীর্ঘ সময়। এনিওয়ে, প্যারিসের চিঠি। প্রিয় আকাশী, গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি। খামের উপরে নাম ঠিকানা পড়েই চিনতে পেরেছি তোমার হাতের লেখা। ঠিকানা পেলে কিভাবে লিখনি? কতদিন পর ঢাকার চিঠি, তাও তোমার লেখা। ভাবতে পারো আমার অবস্থা। গতকাল প্যারিসে ঝরেছিল এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত। তামাক ফুরিয়ে গেছে, আনতে পারিনি। এই প্রথম আমি অনেকটা সময় ভুলেছিলাম তামাকের গন্ধ। তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ। তুমি কষ্ট পেয়ে লিখেছ, রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছি উৎকট সোডিয়ামের শয্যা। আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী। মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ডফোন। শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে।
ডিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরুত। বদলে যাওয়ার কষ্টের অপর নাম স্মৃতি, এখন তাই নিয়ে বুঝি মেতে আছো। এই পরবাসে আমার চোখের সামনেও বদলে যেতে দেখলাম কত সুধীর ইতিহাস। বালির বাঁধের মতো ভেসে গেল পূর্ব ইউরোপ, নদীর পার ভাঙার মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর। ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন। ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে। খিদে পেলেই ছেড়ে ছেড়ে খাও। স্বাধীনতা মানেই যেন উদরপূর্তি। তুমি লিখেছ, তোমাকে ভুলে গেছে কিনা? প্রিয় আকাশী, আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ ভুলে থাকা। স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে। মাদ্রিদ থেকে হামবুর্গ, নিউ ক্যাসেল, নেপোলি থেকে প্রাগ, বুখারেস্ট, মেসিডোনিয়া, নর্থ সি থেকে মেডিটেরিয়ান কিংবা ব্ল্যাক সি। তবু বাঁচতে পারিনি স্মৃতি থেকে। ফ্র্যাঙ্কফুর্টের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে। ফ্লোরেন্সে মিকেলেঞ্জেলো ডেভিড, রোমে পিয়েতা আর সিস্টেইন চ্যাপেলের লাস্ট জাজমেন্টের মতো মহান সৃষ্টির সামনে দাঁড়িয়ে প্রথমেই মনে পড়েছে তোমাকে। সিসিলির কার্নিভেলে, অ্যাথেন্সের কফি শপের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে। পালারমোর সৈকতে কিংবা ভিয়েনার তারাজ্বলা রাত্রির আকাশের দিকে তাকিয়ে মনে পড়েছে তোমার প্রিয় কবির কবিতা। Under the void and the starry sky, dig my grave and let me lie. Glad did I live and gladly die, and I laid me down with a will. সুইজারল্যান্ডের লেকের স্বচ্ছ জলে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি। ভাটিকানের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো? বলেছিলাম, তুমি আমার আকাশে হবে। ভুলতে পারিনি তোমাকে, শত চেষ্টা করেও পারিনি। আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে সেই না ভুলতে পারার ইতিহাস। তুমি জানতে চেয়েছো প্যারিসের কথা। সত্যি বলতে কি, প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ। সঙ্গীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি। কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিথোফেন শুনেছি, ততবারই কেন যেন চিরদুঃখী পাগল ভিনসেন্ট ভ্যান গগের কথা মনে পড়েছে। সমস্ত প্যারিসের রাস্তায়, ফেস্টিভ্যালে খুঁজে পেয়েছি ভিনসেন্টের কষ্ট। তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে। প্যারিসেই জিমের কবর। অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য, কষ্টই প্যারিসের ঐশ্বর্য। আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের প্যারিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয়। এলোমেলো পড়ে আছে শিল্প সাহিত্যের এই জাঁক যজ্ঞে। তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে। এই তো সেদিন আবারও বদলালাম চশমার কাঁচ। প্রতিনিয়ত হেরে যাচ্ছি সময়ের কাছে। তুমি মনে রেখো, পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু। বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ। তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে। তুমি ভালো থেকো প্রিয় আকাশী। ইভানের ক্যান্টিনে সবাইকে স্বাগতম। এখানে চা নাই, আমি চা নিয়ে ঢুকতে চেয়েছিলাম, ইভান আমাকে ঢুকতে দেয়নি। কিভাবে ইভান এটাকে ক্যান্টিন বানালো আমি তো ঠিক বুঝতে পারছি না। এখানে শোনেন, এই ক্যান্টিনে হচ্ছে মনের খোরাক মেটানো হয়। এই যেমন আজকে আমরা আপনার সাথে আড্ডা দিচ্ছি, অনেক কিছু জানছি, এবং আমাদের মনের যে তৃষ্ণা, মনের যে চা খাবার তৃষ্ণা, কফি খাবার তৃষ্ণা, সেটা আসলে মেটানো হয়। এই চাপাবাজি করেই তো চলছে। আর যেটা কাজ আর কি না, আর যারা কি করে দেখেন, আমরা তো মানুষ, হ্যাঁ আমরাও মানুষ, আমাদেরও মন খারাপ হয়, আমাদেরও মন ভালো থাকে, কিন্তু আমরা সবসময় কত সুন্দর করে কথা বলি। হ্যাঁ লিসনার্স, আপনাদের মনটা নিশ্চয় অনেক ভালো, কোনো হয়ে মন খারাপ করা যাবে না, এরকম অনেক কিছু থাকে আর কি। ওকে, আর আমি একটু বলি না, ফর্মাল কিছু ব্যাপার স্যাপার তো থাকবেই, বলতেই হবে। ফ্রেন্ডস, যারা শুনছেন অবশ্যই টিউন করে আছেন ঢাকা FM 90.4, আর ইভান আছে আপনাদের সাথে, এবং ক্যান্টিন 90.4 চলছে। সময়টা একটু বলে দেয়, 1:37। আমার সাথে আছেন লতিফুল ইসলাম শিবলি। যদি পরিচয় দিতে শুরু করি, আমার মনে হয় যে সবাই অলরেডি জানি, তারপর আমি বলি। একাধারে তিনি গীতিকার, সুরকার, তিনি মডেল, এবং তিনি কবি,
যে পরিচয়টা দিতে তিনি নিজেও স্বচ্ছন্দ বোধ করেন এবং তিনি শিল্পী। আরো কিছু বলতে চাই তার সম্পর্কে। এই মুহূর্তে আসলে আমরা একটু সরাসরি একটা গান সম্পর্কে কথা বলছি। একটু কি শুনছিলাম শাফিন আহমেদের পলাশীর প্রান্তর, এবং অফেয়ারে কথা হচ্ছিল এই গানটি নিয়ে। এবং এই গানটি যখন আমি কিউতে নিয়ে প্লে করলাম তখনই কিন্তু শিবলি ভাই একটা দোলা, একটা রিদম তার ভিতরে কাজ করলো। এটা নিয়ে আমাদের এটা মানে আমাদের, আমি কিছুক্ষণ আগে তোমাকে বলেছিলাম যে আমরা আসলে যখন খুব বড় কিছু হারাবার বেদনা ফিল করব, তখন ছোট ছোট দুঃখগুলো আর আমাদেরকে স্পর্শ করবে না। বাংলাদেশের এই অঞ্চলের স্বাধীনতা পলাশীর প্রান্তরে এই অঞ্চলের স্বাধীনতা হারিয়েছিল। এটা এত বড় একটা ঘটনা, এত বড় একটা হারাবার বেদনা পুরো জাতির। সুতরাং গানের থিমটা এরকম ছিল যে তুমি যদি সেই স্বাধীনতা হারানোর বেদনাটাকে যদি ফিল করো, এই দেশ কি হারিয়েছিল, এই অঞ্চল কত বড় পরাধীনতার মধ্যে ঢুকে গিয়েছিল, তাহলে ছোট ছোট অনেক দেশ আমাকে কি দিল না দিল, আমরা অনেক মানে এই দেশের জন্য আমি কি করব, এই দেশ আমাকে কি দিল, এই দেশ আমাকে কি দিবে, এরকম কথা বলি না আমরা, তাহলে আর ওই কথাগুলো আর মানে বলতে ইচ্ছা করবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কবিতার পর আমি জানি না, এটা আমার জন্য একটা প্রাপ্তি। প্যারিসের চিঠি, আমরা যিনি চিঠি লিখেছেন তার মুখ থেকে সম্ভবত আমি বোধহয় প্রথম কোন মিডিয়াতে পুরো কবিতাটা পড়লাম আজকে। মাশাআল্লাহ, আমরা সত্যি আমাকে একটু আগে একজন আবৃত্তি শিল্পী ও আমাকে মেসেজ পাঠিয়েছে, মানে ও বললো যে আপনার কণ্ঠে শুনছি। হ্যাঁ, এটা আমাদের জন্য, আমার স্পেশালি আমি বলবো যে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এবং তারপরে যে গানটার কথা আমরা বলেছিলাম, প্রিয় আকাশী গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি, জেমসের সেই গানটিও কিন্তু আমরা শুনেছি। গান তো শিবলি ভাইয়ের গানের কথা আসলে মানে তার লেখা গানের কথা যদি বলি, তার গাওয়া তো আছেই, তার লেখা গানের কথা যদি বলি আসলে বলে বোধহয় শেষ হবে না, এতটুকু অল্প সময় আসলে শেষ হবে না। এবং সেই গানগুলো আমাদের সাথে এতটাই জড়িয়ে আছে, আমাদের প্রত্যেকটা মানে এমনই একটা অবস্থা চলে গেছে যে আমরা যখন শুনতে শুনতে বড় হয়েছে। এবং পাশাপাশি একটা ব্যাপার হচ্ছে এখনো যতই আমরা অন্য গানের মোড়কের ভিতরে থাকি না কেন, যখন এই চেনা সুরগুলো আমাদের ভিতরে আসে তখন কিন্তু একটা অন্য ধরনের আলোড়ন তৈরি হয়। এবং শিবলি ভাই যেটা বলছিলাম আপনাকে যে এক সময় আমরা কথা বলছিলাম না যে আমাদের ছোট ছোট কিছু ফ্রেন্ড আছেন যারা ভালোবাসা নিয়ে অনেক বেশি ওরিড থাকেন, মন খারাপ থাকেন, আমি সেটা পজিটিভলি বলছি। যখন তাদের ভিতরে এই ব্যাপারগুলো আসে, তখন যখন খুব ছোট বয়সে তারা একটা ভালো লাগা কাজ করে এবং সেটা খুব স্বাভাবিক, এটা কাজ করবো, তখনই হয়তো তাদের ভিতরে এই কথাগুলো চলে আসে, তুমি আমার প্রথম সকাল, বিকেল, ক্লান্ত দুপুরবেলা, এবং সারাদিন তুমি আমার সারাবেলা, তুমি আমার সারাবেলা। এভাবে মনে হয় আসলে মানে ভালোবাসাটার যদি এই লেখাগুলো না হতো, এটাকে ভালোবাসাটাকে সংজ্ঞায়িত করা আমাদের জন্য কঠিন হয়ে যেত। আবার সেখানে গিয়ে যখন সেই মানুষটাই ধীরে ধীরে ভালোবাসার আরো কাছাকাছি যাচ্ছে, তখন যখন সে কষ্ট পাচ্ছে, তখন কিন্তু আবার সে বলছে যে আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আবার যখন সে কান্নাকাটি চলছে, আমাদের বাংলাদেশ ষড়ঋতুর দেশ, সেখানে হয়তো কান্নাকে আবার সে রিলেট করছে বর্ষা রাতের সাথে, বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, করেছি আর্তনাদ। হ্যাঁ, আবার সেখান থেকে যখন সে আবার চিঠি পায়, তখন সেই প্রিয় আকাশী গতকাল শিখ দুপুরে, মানে কোথায় যাবো আমরা আসলে, এগুলোর সাথেই তো মিশে আছে এবং আমরা কোথাও আসলে যেতেও চাই না। আর আপনারাও আসলে আমাদের থেকে কোথাও যাবেন না, এখনো বেশ খানিকটা সময় আমরা কথা বলবো। আমি একটু বলি যে আমাদের সাথে আসলে কেউ যদি এখনো SMS করতে চান 16260 এই নাম্বারে SMS পাঠাতে পারেন। আর ফেসবুকে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। আমরা কথা বলছিলাম তুমি আমার প্রথম সকালবেলা, এই গানটা নিয়ে কথা বলার আগে, যেহেতু সময় মোটামুটি শেষের দিকে আসছে, আর একটা ব্যাপার আমি হাতছাড়া করতে রাজি না, আপনার সাথে অফেয়ারের কথা হচ্ছিল এবং আমি নিজেও সেই টিপসটা নিয়ে নিতে চাই। ইউ হ্যাভ আ ভেরি গুড ফিগার, আমি যদি সেই জায়গা থেকে বলি, যখন শিবলি ভাইরা গান লিখছেন, যখন সেই সময়টার কথা বলি, সেই সময়টা আমি আমাকে দিয়ে যদি বিচার করি কতটাই ছোট আমরা, কতটা পিচ্ছি এক কথায়, সেখান থেকে এখনো পর্যন্ত সেই মানুষটাকে এইভাবে এখনো দেখা, হ্যাঁ, এটা সম্পর্কে আসলে আমরা শুধু আপনার কথা না, আপনার কথা দিয়ে যাতে আমরা এখন শুনছি, আমরা মনে হয় এই দিক থেকে অনেক দিক থেকে এগিয়ে গেল। শরীর চর্চা বিষয়ক টিপস দিতে হবে নাকি এখন আমাকে? হ্যাঁ, সবকিছুই টিপস। আমরা আসলে শুধু টিপস না, আমরা চাই যে আমরা আপনার কথা দ্বারা অনুপ্রাণিত হব, সেটা দ্বারা আমরা আসলে কিছু করতে চাই। আসলে আমি সবসময় খুব স্পোর্টিং ছিলাম, ছোটবেলায় ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আর যেহেতু আমি গ্রাম বা মফস্বল থেকে বেড়ে ওঠা মানুষ, সেরকম আদিগন্ত সবুজ ধান ক্ষেতের মধ্যে দৌড়াতেই বড় হয়ে গেছে আসলে। তো যার ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আমার সবসময় ছিল। পরে যখন শহরে আসলাম, তখন একটা আরবান লুক, এই আরবান লুকটা হয়তো আমার সেই পেটা শরীরটা, তখন ওই দৌড়ঝাঁপ করা সেই পেটা শরীরটাকে আরেকটু টোন করেছি তখন জিমে গিয়ে। আমি যখন মডেলিং এ যখন আসছি, তখন আমার কাছে মনে হতো কি যেন একটা নাই আমাদের এই মডেলিং বলো বা একজন পুরুষের
আউটলুকের মধ্যে কি যেন একটা নাই, আমি তখন এটা খুব ফিল করেছিলাম। তো যার ফলে আমি তখন জিম করা একদম পেটা একটা তখন মানে আমি ফিগার নিয়ে ইয়াতে ইভেন তো আমি আমার ওই ছবিতে যখন ওরা মডেল হান্ট করছিল ওই সময় আমার এরকম মানে একটা ওইরকম খালি গায়ের একটা পেটা শরীর ছবি পাঠিয়েছিলাম। তো ওরা খুব ইমপ্রেসড হয়েছিল তখন। তো তখন থেকেই সময় থেকে অনেক বেশি আগানো ছিল আসলে তখন থেকে। এবং এটা অনেক পরে আসছে যে তখন নায়ক হলে যে এরকম সিক্স প্যাক বা এরকম মাসেল ডেভেলপ করতে হবে, এইটা আমরা অনেক আগেই করে ফেলেছিলাম আর কি তখন। তো আমি আর ওটা ছাড়িনি, আমি অনেক লাকি যে সামনে দেখতে পাচ্ছি এটা আর আমি ছাড়িনি, আমি এটা কন্টিনিউ করে গেছি এবং এখনো করছি। তো যার ফলে এখন হয়তো এটা আরো ম্যাচও এখন যারা করতে চায়, এখন যারা ভাবছে যেটা করতে হবে তাকে খুবই মানে একটা পরিমিত জীবন যাপন করতে হবে, রাতে ঘুমাতে হবে, ড্রাগস নেওয়া যাবে না, অবশ্যই ড্রাগস নেওয়া যাবে না। সেভাবে এই সম্পর্কে একটু আপনার কাছ থেকে একটু স্ট্রংলি আমরা শুনতে চাই। আমাদের এখানে মানে ড্রাগ এডিকশন একটা কঠিন প্রবল একটা সমস্যা হয়েছে একটা। এবং আমি আপনার একটু সরি আমি মাঝখানে আবার কানেক্ট করি, অনেকেই মনে করেন যে শিল্প চর্চা বা কবিতা লেখা, গান লেখা, আমি যখন গান করছি এটার সাথে খুব রিলেটেড। এটা খুবই ভুল একটা মনে করা। এই শিল্প চর্চার সঙ্গে ড্রাগস এর কোনো সম্পর্ক নাই, রাইট। এবং আমি খুব 90 দশকে আমি একটা আর্টিকেল লিখেছিলাম, সেক্স, ড্রাগস এন্ড রক এন্ড রোল, এইসব নিয়ে আমি একটা আর্টিকেল লিখেছিলাম। যে আমি তখন খুব স্পষ্টভাবে বলেছিলাম আমাদের কোনো রকার বা কোনো শিল্পী তাদের ব্যক্তিগত জীবনযাপন তাদের ভক্তদের মধ্যে খুব খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। অর্থাৎ কেউ ড্রাগ এডিকশন হচ্ছে তার প্রিয় গায়ক, নায়ক বা এরকম সেলিব্রিটিদেরকে দেখে। আমি তখন এটা বলেছিলাম, কেউ আমার উপর খুব নারাজ হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে এইটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির একটা বাস্তবতা। আমাদের এখানে অনেকে ড্রাগ এডিকশনে গিয়েছে আমাদের কোনো না কোনো তার আইডলকে দেখে। তো আমি মনে করি কমিটমেন্টের জায়গা থেকে প্রতিটি শিল্পীর এটা মাথায় রাখা উচিত যে তাদেরকে চেতনে হোক অবচেতনে হোক তাদেরকে অনেকে ফলো করছে, এবং এটা অবশ্যই তার দায়িত্ব। সে ভেতরে যাই থাকুক না কেন, সে বাইরে তাকে যে অংশটা তার যে অংশটা বাইরে দিয়ে দেখা যায় সেজন্য সুন্দর একটা তাকে উপস্থাপন করে। আমাদের সবার মধ্যে খারাপই আছে, আমি আমার খারাপটা লুকিয়ে রাখবো যাতে আমার এই খারাপটা নিয়ে আরেকজন প্রভাবিত না হতে পারে। আমরা তো মানুষ, আমরা তো আসলে ফেরেশতা না। আমাদের মধ্যে যে অংশটুকু খারাপ আমরা সেটা ঢেকে রাখবো, লুকিয়ে রাখবো, এবং দেখানোর ভালোটাই না হয় লোক দেখানোই হোক না, কিন্তু অ্যাটলিস্ট আমার এই লোক দেখানো দিয়ে যেন সেই কিছু লোক দেখে যদি তারা সুন্দর জীবনযাপন করে, উৎসাহিত হয়, মানে উৎসাহ যদি পায় তাহলে অসুবিধা কি? এবং দীর্ঘকাল সুস্থ থাকা মানে হচ্ছে সুন্দরভাবে ভাবনাগুলো। তুমি যাই করো না কেন, তোমার সুন্দর করে ভাবতে হলে, তোমার কর্মক্ষম থাকতে হলে তোমাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, রাইট, এবং ড্রাগ থেকে দূরে থাকতে হবে। খুবই ভয়াবহ, আমার খুব কষ্ট হয় আমি যখন দেখি একটা বিশাল তারুণ্য অ্যাডিকশনের মধ্যে ঢুকে গেছে। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, ভাই তোমরা এসব ছেড়ে দাও, পরিমিত জীবনযাপন করো, সুন্দর জীবনযাপন করো। ড্রাগস নিয়ে কোনো কিছু সৃষ্টি হয় না, ড্রাগস থেকে কোনো কিছু উৎপত্তি হয় না, ড্রাগস কোনো কিছুতে কাউকে উজ্জীবিত করে না, উৎসাহ দেয় না। ড্রাগস থেকে কোনো মহান শিল্প তৈরি হয়নি পৃথিবীতে। ড্রাগ নিয়ে কেউ ভালো কিছু করতে পারে নাই, ড্রাগ নিয়ে ধ্বংস হয়ে গেছে সবাই। ড্রাগ নিয়ে খারাপ কিছু হয়, ডার্ক হয়, অন্ধকার কিছু একটা হয়, কিন্তু সেটা টিকে থাকে না, এবং তার জন্য পুরো পরিবারটাও আসলে ভিকটিম হয়। সবাই, পরিবার, বন্ধু, দেশ, সবাই আমরা প্রত্যেকেই হচ্ছি। এবং শিবলি ভাই, আমরা আসলে এই কথাগুলো অনেক বেশি দরকার ছিল। হ্যাঁ, এবং আমি চাই যারা আমাকে দেখে আমার এই মানে আমার এই গেটআপ, এই আমি যে জিমে যাই, আমি যে জিম করি, এই সবাই যেন উৎসাহিত হয় আমাকে দেখে। কিন্তু আমি আমার ফেসবুকের ইয়েতে লিখে রেখেছি একটা ইংরেজিতে একটা কথা যে আমি চাই লোক আমাকে দেখুক, দেখে অন্তত এইটুকু বলুক যে আমি এখনো গিভ আপ করিনি, আমি এখনো ছেড়ে দিইনি তোমাকে দেখে। মাশাআল্লাহ। আমি ওটাই জানতে চাই, এখন যারা শুনছে অনেকে, আমি জানি আপনার কথা শুনে সেটা যদি একটা মানুষ হয়, একটা ছেলে একটা মেয়ে হয়, তাতেও খুশি। তার আসলে কি করা উচিত, সে এখন কি করবে, তাকে একটা দিক নির্দেশনা আপনি দিয়ে দেন। হ্যাঁ, সবাই যেটা করতে পারে সেটা হচ্ছে ফিজি ড্রিঙ্কস খাবে না। এটার মধ্যে অনেক চিনি থাকে। একটা ড্রিঙ্কস এর মধ্যে 250 ml, আমি কোনো কোম্পানির নাম করে বলবো না, যত রকমের বাজারে ফিজি ড্রিঙ্কস আছে, এই মুখরোচক যেই মানে ড্রিঙ্কস গুলো, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে। তাকে প্রতিদিন অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা তাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে, সে দৌড় ঝাঁপ বা জিমে যা বাসায় করতে পারে, পুশ আপ, চিন আপ, অনেক রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেগুলো করতে পারে। সে খাবারের দিকে মনোযোগ রাখবে,
কার্বোহাইড্রেটটা একটু কম খাবে, কারণ আমাদের জাতিগতভাবেই আমরা এমন একটা খাবারে অভ্যস্ত যেটা আমাদেরকে খুব দ্রুত বয়সের সাথে সাথে মোটা করে ফেলে, সেটা হচ্ছে ভাত, রুটি। এই খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট বেশি, এগুলো সে কম খাবে। প্রোটিনটা বেশি খাবে, শাকসবজি বেশি খাবে, এবং জাঙ্ক ফুড যেটা বার্গার, চিজ, এই জাতীয় ভাজা পোড়া সে কম খাবে। পাশাপাশি তাকে ইয়ে করতে হবে, সবচেয়ে মনে রাখতে হবে যে একটা মানে সিক্স প্যাক যদি সে একটা ফিগার বডি যদি সে অর্জন করতে চায়, তাকে 70% ডায়েটটার দিকে খেয়াল করতে হবে, 30% জিমে যেতে হবে। তার মানে তুমি সারাদিনে তোমার ডায়েটটা একটা বিশাল ভূমিকা রাখছে তোমার একটা সুন্দর ফিগারের জন্য। হ্যাঁ, এই তো। আচ্ছা হ্যাঁ, আমরা একটু গানের কথা বলি। গানের কথা বলার আগে আমার আসলে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে শিবলি ভাই সম্প্রতি একটি সিনেমার স্ক্রিপ্ট লিখছেন। আমার লেখা হয়ে গেছে, সিনেমার 50% কাজ হয়ে গেছে। সিনেমাটার নাম পদ্মপাতার জল। এটা আমার লেখা সিনেমা। মিম আর ইমন অভিনয় করেছে, ডিরেকশনে আছে হচ্ছে তন্ময় তানসেন, ভাইকিংস এর ভোকাল তন্ময় তানসেন এটা ডিরেকশন দিচ্ছে, এবং আশা করছি খুব দারুণ একটি কাহিনী এই সিনেমাটা। আমি খুব এক্সাইটেড, খুব উত্তেজিত। আমি সিনেমাটা শুনতে চাই না। হ্যাঁ, আমি হলে গিয়ে দেখব, মানে এটা আমি এখন বলছি না, কিন্তু খুব বিগ বাজেট একটি খুব মুভি, অনেক টাকা খরচ করে মুভিটা বানানো হচ্ছে। আমরা এমনিতেই আশা করছি, কারণ আপনার প্রত্যেকটা কাজের যে ধরনের জায়গা থেকে আমাদের আশাটাও সেরকমই থাকবে যে আমরা একটু ভালো কিছু দেখব। এবং অর্ধেক 50% কাজ হয়ে গেছে এবং বাকি 50% কাজ খুব সহসাই। স্ক্রিপ্ট আর একটু ঘষা মজা চলছে, স্ক্রিপ্টিং এর কাজগুলো এখন আমরা করছি। হয়তো এই আজকে তো নতুন মাস, এই মাসের শেষের দিকেই কাজ শুরু হয়ে যাবে। আর আরেকটা কথা, মানে আমার মনে হয় অনেকে জানতে চাইবেন, যারা স্পেশালি আপনাকে দেখেছেন অনেক কিছু পাশাপাশি, এবার কি মানে অভিনয়ের কোনো ইচ্ছা আছে নাকি? আমি তো আসলে আমি মঞ্চ থেকে আমি তো অভিনয় করতাম, আমি মঞ্চ নাটকে আমি জানি, এটাই বলতাম, আমি জানি। আমার সব মানে সাংস্কৃতিক ইয়েটা শুরুই হয়েছে, এই উত্থানটা হয়েছে আসলে মঞ্চ থেকেই। আমি মঞ্চে 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স করেছিলাম, আমি মঞ্চে নিয়মিত অভিনয় করতাম। তো এবং আমার প্রথম নাটক ছিল বিটিভির যুগে এই রাজকুমারী, এই নাটকটার কথা যারা দেখেছে এখনো হয়তো মনে আছে। আমার বিপরীতে শমী কায়সার নায়িকা ছিল। তো এই নাটকটা ওই সময়ের ওই বছরের শ্রেষ্ঠ 10টি নাটকের মধ্যে 4র্থ হয়েছিল এই নাটকটি। এখন কি আমরা আপনাকে অভিনেতা পাচ্ছি? আমি নট শিওর, আমি মানে আমরা বুঝতে পারলাম যে আপনার ইচ্ছেটা আছে। আমি যেহেতু আমার অভিনয় থেকেই আমার করতে পারি, মানে আমি এখন কোথায় কখন কিভাবে যারা শুনছেন এখন আমি জানি অনেক স্পেশাল মানুষকে জানি যারা আপনারা শুনছেন। হ্যালো, আপনাদের কি বলছি যে শিবলি ভাই কিন্তু অভিনয় করবেন, এই সুযোগটা কোনোভাবেই কিন্তু হাতছাড়া করা যাবে না। আর সময় প্রায় শেষের দিকে, আসলে কথা না মানে শেষ করে দিচ্ছে করছে না, তারপরে কেন জানি সময়টা আমাদের আমরা দুজনেই চাপাবাজ হয়ে গেছে। এই ধরনের চাপা ভালো, এই ধরনের চাপা ভালো। ওকে, আর যেটা বলতে চাই যে এই সময়টা আসলে এত অদ্ভুত রকমের ভালো কাটলো। আমার মনে হয় যে সময়ের এই ব্যাপারটা আমাদেরকে অনেক কিছু মনেও করিয়ে দেয়। এবং আজকের আড্ডাটা আমার কাছে ছোট গল্পের মতো মনে হলো। রবীন্দ্রনাথের যে ছোট গল্পের সংজ্ঞাটা ছিল, শেষ হইয়া হইল না শেষ। তবে আমি একটি গানের কথা না বললেই না, আমরা অনেক ধরনের গান শুনলাম, সেই গানের উপরই আমরা কথা বলি। তুমি আমার প্রথম সকাল, এই গানটা নিয়ে একটু শুনতে চাই। অলরেডি গানটা প্লে হয়ে গেছে, আমরা এখানেই কথা বলবো। গানটি গেয়েছেন শাকিলা জাফর এবং তপন চৌধুরী। গানটি আপনার লেখা? আমার লেখা, এবং সুর করেছে আশিকুজ্জামান টুলু ভাই। এই মানে এই গানটি আমি তো আসলে এই ঘরানার গানের সঙ্গে, তুমি দেখো আমার অন্যান্য গান যেগুলো নিয়ে আমরা আজকে করলাম, এই ঘরানার গানের লোক না আসলে। তো একটা গান হয়ে গেছে, এবং এই গানটা যে এত জনপ্রিয় হবে আমি তখনও ভাবতে পারিনি। এটা সিম্পলি একটা প্রেমের কয়েকটা লাইন লিখেছিলাম একটা ছেঁড়া কাগজে। টুলু ভাই তার এক অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছিল আমার বাসায়। সে অ্যাসিস্ট্যান্ট বলে আমার গান লাগবে, আমি সেই যে ডায়েরিটা তার দিকে ছুঁড়ে মেরেছিলাম। সে করেছিল কি, আমার পুরো ডায়েরি না করে ডায়েরির মধ্যে একটা ছেঁড়া কাগজের মধ্যে গানটি লেখা ছিল, সেই কাগজটি নিয়ে টুলু ভাইয়ের হাতে দিয়েছিল। তারপরে তো এটা ইতিহাস। টুলু ভাই এটা এত সুন্দর একটা সুর করলেন, এবং এই গান সেই 95-এর বই মেলার সময় এই গানটা মনে হয় যে মানে আমি নিজেও ভাবতে পারিনি যেটা এত জনপ্রিয় হবে মানুষের কাছে, এত মানে হবে, মানে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, এবং সবাই কি বলবো, তুমি বলো না, আমি এত বললে আমি আপনার কাছে শুনতে চাচ্ছি। না না, এটা নিজের ব্যাপার না। আমরা গানটা বরং শুনি, এবং গানটা একটু শুনি আমরা এখনই আবার আড্ডা ফিরে আসছি। খুব আমরা অল্প একটু শুনবো গানটা, কারণ এই গানগুলো তো আমাদের মনেই মিশে আছে, হৃদয়ে মিশে আছে।
সত্যি তুমি আমার সারা বেলা, তুমি আমার একাকী বিকেল, চমৎকার চমৎকার, ক্লান্ত দুপুরবেলা, অসাধারণ। আপনাকে আসলে আমরা অনেক অনেক যুগ ধরে, অনেক বছর ধরে চাই আমাদের মাঝে, যতটা দিন পাওয়া সম্ভব। আমরা সময়ের কাছে একদমই হাত পা বাঁধা, বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আমি একটু লিসনার যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যেটা শিবলি ভাইয়ের মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ, বুকের ভেতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস, ওয়াক ইন দ্য লোনলি ওয়ার্ল্ড, ওয়াই বিকজ অফ, এই নামের সাথে কেন আমরা এই টাইটেলটা পেলাম? মানুষ আসলে খুব একা, এটাই, আর কিছু না। আমরা সবাই নিজের মধ্যে একা, মানে অনেকের মাঝখানে থেকেও একা, অনেক জমজমাট আসরের মধ্যে বসেও আমরা একা, এবং দীর্ঘশ্বাসের মতোই একা। আমি শিবলি ভাইয়ের কিছু গানের কথা বলছি, জেল থেকে বলছি, যেটা তার কথা এবং সুর ছিল। তুমি আমার প্রথম সকাল, একটু আগে যেটা আমরা শুনলাম, কষ্ট পেতে ভালোবাসি, কেউ সুখী নয়, হাসতে দেখো, গাইতে দেখো, কত কষ্টে আছি, জেমসের গান, পালাবে কোথায়, জেমসের গান, মাকে বলিস, যেটার কথা আমরা বলেছি, আয়ুব বাচ্চু, কষ্ট কাকে বলে, যেটা আয়ুব বাচ্চু গিয়েছেন, একজন বিভাগী, ওয়াও, জীবনের কাছ থেকে লেনদেন বুঝে নিয়ে, জেমসের গান, রাজকুমারী, আয়ুব বাচ্চুর গান, আহা জীবন, আয়ুব বাচ্চুর গান, নীল বেদনা, আয়ুব বাচ্চু, লাশ কাটা ঘর, নিলয় দাস গিয়েছিলেন, কার কাছে যাব, আয়ুব বাচ্চু, যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ওয়াও। এই গানটা আমি শিবলি ভাই একটা সময় এতটা গেয়েছি, মানে লোভ সামলাতে পারছি না। যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ততটা মেঘ বুকে রেখেছি জমা, কিভাবে আমায় তুমি কাঁদাবে বলো। সাহস করলাম, ক্ষমা চেয়ে নিচ্ছি, সাহস করলাম। আমাদের সাথে নাটোর স্টেশন, নাটোর থেকে বেরিয়ে ওঠা ছেলে নাটোর স্টেশনের কথা বলবে। প্রিয় আকাশী, অলরেডি আমরা শুনেছি, হাজার বর্ষা রাত, পলাশীর প্রান্তরে, ভালোবাসার যৌথ খামার, জেমসের গান, মধ্যরাতের ডাক পিয়ন, ওয়াও ওয়াও। অ্যান্ড মান্নান মিয়ার তিতাস মলম, জেমসের গান। এই গানটা শুনতে গিয়ে খুব মার খেয়েছিলাম, আমার মনে আছে আমার বাবার হাতে। বড় বাবু মাস্টার, ঘুমাও তুমি, গিটার কাঁদতে জানে, ওয়াও, সত্যি। হাত বাড়ালে বন্ধু, টিপু, এ শহরে কত শত অট্টালিকার ভিড়ে মানুষ বড় একা, হ্যালো ঢাকা, মাঝে কিছু বছর গেল, সুমনহা গিয়েছেন, শেষ ঠিকানা, মাইলসের গান, তুমি একা থাকো যখন অগোছালো তোমার ঘরে, আয়ুব বাচ্চু, বিষণ্ণ হুইসেল, শুভ্রদেবের গান, যত দূর পথ, আজম খানের গান, যাদের সাথে জেগে মধ্যরাতে, শেখ ইস্তিয়াক এবং সাইফের গান, সন্ধ্যা তারা, নিলয় দাস, এরকম আরো অনেক গান। একেবারে শেষ প্রান্তে আমাদের যেতে হবে। আমরা জানি যে সম্প্রতি আপনি একটি অ্যালবামের কাজ শুরু করেছেন, সেই অ্যালবামটা সম্পর্কে শুনতে চাই, এবং সেই অ্যালবামের যে গান, অসাধারণ একটি আর্লিস্ট ট্র্যাক। আমার মনে হয় যে ঢাকা FM 90.4, ইনফ্যাক্ট ক্যান্টিন 90.4 প্রথম এই গানটি প্লে হচ্ছে। অনেক অনেক বেশি আসলে ভাগ্যবান বলবো নিজেদেরকে এই অ্যালবামটা সম্পর্কে, এবং সবকিছু মিলে আপনার কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নিতে বলবো। আর আমি একটু বিদায় নিয়ে নেই। যারা আমার সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সাথে ঢাকা FM 90.4 সবসময় টিউন ইন করে থাকবেন। এরকম করে আমরা এই মানুষগুলিকে কাছে নিয়ে আপনাদের কাছাকাছি পৌঁছতে চাই। শিবলি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, এবং অনেক বছর এরকম সুস্থ সবলভাবে, এরকম হাসি খুশি ভাবে আমাদের মাঝে বেঁচে থাকুন। শুধু বেঁচে থাকাই না, আমাদেরকে দারুণ কিছু সৃষ্টি দিয়ে যান, আমাদেরকে শাসন করুন, আমাদেরকে গাইড করুন, আমাদেরকে আমাদের পাশে এভাবে থাকুন ইনশাআল্লাহ। আমার, তুই বলছিলে আমি কাজ করছি এখন আমার দ্বিতীয় অ্যালবাম। আমার 98-এ প্রথম অ্যালবাম বেরিয়েছিল নিয়ম ভাঙার নিয়ম। আমি তো আসলে গায়ক না, আমি আসলে লিখতে লিখতে গায়ক। আমি কখনো গান শিখিনি, তো হয় না লিখতে লিখতে নিজের কিছু কথা থাকে বলার মতো, তো এগুলো হচ্ছে সেই একদম আমার নিজের কথা, আমি আমার মতো করে বলি, ওইটাই আমার গান। তো ওইরকম কিছু গান আবার জমে গেছে, তো যার ফলে আমি দ্বিতীয় অ্যালবামটা শুরু করেছি। এখন এই যতটা পথের দূর, এই টাইটেলে এই গানটি আজকে তোমাদের থেকেই হয়তো প্রথম বাজবে। এর আগে এনটিভিতে এটা নিউজ হিসেবে আসছিল, আজকে পুরো গানটা একদম অরিজিনাল ট্র্যাকটা তোমাদের এখানেই বাজবে। আর আমাকে ডাকার জন্য অসংখ্য ধন্যবাদ ঢাকা FM-কে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমার মনে হয় আমি অনেক বেশি এনজয় করেছি, কারণ একজন কবির সাথে বসেছিলাম বলেই। আমি সবাইকে বলি, ইভান শুধু একজন আরজে না, ইভান নিজেও একজন কবি। তো আমি অনেক কমফোর্ট ফিল করেছি, কারণ অনেক স্বতঃস্ফূর্ত বোধ করেছি ইভানের সাথে কথা বলে। ইভানের জন্য অনেক দোয়া, একটা অসাধারণ একটা ছেলে। মানে এদের, আমার মনে হয় যে আমাদের সাকসেস হচ্ছে এই ছেলেগুলোর যে মনস্তাত্ত্বিক যে গভীরতা তৈরি হয়েছে,
আমাদের গান কবিতা এইসব শুনে শুনেই এখন কাছ থেকে এই জেনারেশনকে যখন দেখি আমরা আমি পার্সোনালি অনেক গর্ব অনুভব করি, মনে হয় এটাই আমার প্রাপ্তি। ইভেন তোমার জন্য ভালোবাসা ঢাকা FM এর সমস্ত কলা কৌশলী এবং যারা নেপথ্যে কাজ করছে। এখানে আমার অনেক বন্ধু আছে, আমার বন্ধু আনিসের কথা আমি মনে করছি। আনিস হচ্ছে আমার অনেক পুরনো বন্ধু, ঢাকা FM এর এখন ও পজিশনটা কি? তিনি আমাদের জেনারেল ম্যানেজার। ঢাকা FM এর মালিক ডলি ইকবাল আমার অনেক সুইট একটা বন্ধু। আমি জানি ডলি আজকে এই অনুষ্ঠানটা শোনার কথা। এনিওয়ে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ডলিকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি অনেক ভালোবাসা।